আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা 46তম বিসিএস এর যেই আমাদের কোর্সটা চলমান আছে সেই কোর্সের ভিতর আমাদের রাইট নাও দুইটা কোর্স চলমান আছে, ঠিক আছে। একটা তো হচ্ছে আপনার যেটা হচ্ছে এক্সাম এবং গাইডলাইন ব্যাচ যেটা সেইটা, আর একটা হচ্ছে আপনার বাংলা এবং হচ্ছে ইংরেজির উপর হচ্ছে আপনার হচ্ছে একটা হচ্ছে আমাদের কোর্স চলতেছে বাংলা ইংরেজি কম্বাইন্ড। অ্যাকচুয়ালি ইংরেজির উপর বেশি ফোকাস, বাট আপনারা বাংলার ডেপথটা বুঝেন না। বাংলাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা ক্যাডার পায় তারা দেখবেন কেউই 115 থেকে 20 এই রেঞ্জের নিচে কেউ বাংলা ম্যাথ পায় না, এই মার্কই পায় না ক্যাডার যারা হয়। সো অনেকে আছে কিন্তু 80 85ও বাংলায় পায়। আপনারা হয়তো সব খাতাগুলো দেখেন না, কারণ তারা ক্যাডার হয়ও না, তারা হয়তো খাতার ছবি বা উত্তরপত্র বা কি বলে নাম্বারপত্র ছবি আপলোড দেয় না, কিন্তু এটা কিন্তু পায়, ঠিক আছে। সো বাংলা যথেষ্ট ইম্পর্টেন্ট জিনিস, এবং বাংলায় সামান্য কিছু জিনিস ধরাই দিলে কিন্তু আপনার অনেক ভালো একটা মার্ক আপনি নিয়ে আসতে পারবেন। 135 পর্যন্ত মার্ক আপনি তুলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ইংরেজিও সেম কাহিনী, ইংরেজিতে সবাই জোর দেয়, ইংরেজিতে আসলে মার্ক অনেক ভ্যারি করে। সো আমরা আর কি ওই লক্ষ্যে বাংলা এবং ইংরেজি এই কোর্সটা হচ্ছে লঞ্চ করেছিলাম। আর এছাড়া হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ এবং হচ্ছে এক্সাম প্লাস হচ্ছে ক্লাসও আছে ওখানে। শুধু যে এক্সাম তা না। সো সবকিছু মিলেই আমাদের আসলে চলছে। তো আজকে হচ্ছে আপনাদের বাংলা এবং ইংরেজি যে ব্যাচটা আছে সেই ব্যাচের আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর প্রথম ক্লাস। এছাড়াও এরপরে আরো অনেকগুলো ক্লাস আপনারা পাবেন, ফ্রি হ্যান্ড রাইটিং, এসে রাইটিং। এগুলো তো লাইভ হবে, লাইভ ছাড়াও হইতেছে আমি পার্সোনালি হইতেছে বিভিন্ন জিনিস মাঝে মধ্যে রিসার্চ করি, রচনা রিলেটেড কি কি আসতে পারে সেগুলো হয়তো আপনারা ইনশাল্লাহ ইয়াও পাবেন, রেকর্ড ভিডিও পাবেন অনেকগুলো, ঠিক আছে। সো হোপফুলি খুব ভালো একটা প্রিপারেশনে আমরা বিসিএস দিতে যাব, সেই লক্ষ্যে হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাসটা শুরু করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমে আমাদের সিলেবাস বুঝতে হবে এবং ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা কি আপনারা মোটামুটি জানেন সবাই, হ্যাঁ। তো ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা হইতেছে আপনার এই যে বাংলার ক্ষেত্রে চিন্তা করেন, বাংলায় হচ্ছে ব্যাকরণটা হচ্ছে মোটামুটি নোটপাতি গুছিয়ে টুছিয়ে পড়লে আপনার মোটামুটি হয়ে গেল। আমরা বাংলার বাকি যেই এই 30 মার্ক ছাড়া বাকি প্রত্যেকটা মার্কের ভিতরেই কোনো না কোনো জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিং রয়েছে। আপনার ভাব সম্প্রসারণ বলেন, সারমর্ম বলেন, এগুলোতে কি দেখেন 20 মার্ক করে হচ্ছে আপনার নাম্বার যায়। সারমর্ম কি, সারমর্ম বেশি হইলে 5 লাইন, হ্যাঁ, অথবা আপনার 3টা বাক্য, আর তো কিছু না। এটাতে আপনার মার্ক কত, 20। আর পুরো একটা আপনি পত্র লিখবেন, গ্রন্থ সমালোচনা লাগবেন 3 পেজ 4 পেজের, হ্যাঁ, সেইখানে মার্ক কত, 15। তো 3টা সেন্টেন্স ভার্সেস 3টা আপনার কি বলে 3টা আপনার পেজ, ঠিক আছে। তো আপনি দুই ক্ষেত্রে দেখেন এই 3টা লাইন লিখে আপনি এটার চেয়ে বেশি মার্ক পাচ্ছেন। কেন? কারণ হতেছে আপনার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব বেশি পরিমাণে ম্যাটার করে। এবং আপনারা খেয়াল করবেন আমাদের প্রিভিয়াস হচ্ছে অনেক কবি সাহিত্যিকদেরই আপনারা খেয়াল করবেন, অনেকেই দেখবেন যে ডেপুটি কালেক্টর ছিলেন বা ছিলেন, সিভিল সার্ভিসে ছিলেন, এরকম প্রচুর আপনি খেয়াল করবেন। এবং সিভিল সার্ভিস এবং সরকারি চাকরিতে প্রচুর পরিমাণে আপনার ভাষাগত দক্ষতা প্রয়োজন হয়। আপনার একটা কেস থেকে শুরু করে এভরিথিং আপনার সুন্দর করে গুছিয়ে একটা রিপোর্ট জমা দেওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার একটা ভালো পরিমাণ হচ্ছে আপনার ভাষাগত দক্ষতার প্রয়োজন হয়। এবং ভাষাগত দক্ষতার হাইয়েস্ট স্টেজ হচ্ছে আপনার এই রাইটিং এর ফ্রি হ্যান্ড রাইটিংটা, ঠিক আছে। তো এটা আপনাদের খুবই ভালো করে আয়ত্ত করতে হবে। আপনারা বিসিএস ক্যাডার ইনশাল্লাহ অনেকে হবেন, অনেকে হয়তো হবেন না, বাট এই যে আপনারা ফ্রি হ্যান্ড রাইটিংটা মানে একটা বিসিএস এর রিটেনের যে জার্নিটা, আপনার রিটেন প্লাস ভাইবার যে জার্নিটার ভিতর দিয়ে আপনি যাবেন, আপনাকে হচ্ছে আমূল আপনাকে পরিবর্তন করে দিবে অ্যাজ আ পার্সন, অ্যাজ আ সিটিজেন, ঠিক আছে। আপনার আমূল একটা পরিবর্তন দেখবেন যে আপনার একটা বিসিএস ফুল একটা বিসিএস কমপ্লিট করার পরে প্রি রিটেন ভাইবা ক্যাডার হন বা না হন, আপনারা দেখবেন যে মানসিকতা এবং এভরিথিং আপনার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো এটা আসলে খুবই এনজয়েবল একটা জার্নি যদি এনজয় করতে পারেন। তো যাই হোক, যেখানে আমরা বলতেছিলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং বাংলার ক্ষেত্রে মোটামুটি 30 মার্ক বাদ দিয়ে পুরাটাই টুকটাক হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর সাথে জড়িত। এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর সবচেয়ে বেশি হইতেছে গুরুত্বপূর্ণ মানে ফোকাসের জায়গাটা হচ্ছে এই যে ভাব সম্প্রসারণ, সারমর্ম, আর এই আপনার হচ্ছে এখানে গ্রন্থ সমালোচনা এবং হচ্ছে কাল্পনিক সংলাপ, ঠিক আছে। এই 4টা জায়গায় আপনার নিজের যে দক্ষতা সেটা আসলে অনেক বেশি দেখানোর সুযোগ রয়েছে। এছাড়া হচ্ছে আপনার পত্র লিখন, বাংলা সাহিত্যের যে কোশ্চেনগুলো আছে সেখানেও, ইভেন হচ্ছে অনুবাদের ভিতরে কিন্তু আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর অনেক কিছু রয়েছে। কারণ যেমন আমি পার্সোনালি যখন অনুবাদ করি, আমার আমার কখনো যদি আমার অনুবাদ দেখার মানে সুযোগ হয় আপনাদের, আমি যদি করাই কখনো ট্রান্সলেশনের ক্লাস, তো আমার লেখা দেখবেন যে আপনি বাংলা পড়েন আর ইংলিশ পড়েন, আপনার কাছে মনে হবে যে এটা অনুবাদ করা হয় নাই। মানে আপনার অনুবাদের সবচেয়ে বড় গুণ কি জানেন? অনুবাদ হচ্ছে আপনার পড়ে বোঝা যাবে না যে এটা অনুবাদ করা হয়েছে, ঠিক আছে। আপনারা ম্যাক্সিমাম যে অনুবাদ করেন সেটা পড়ে কিন্তু বোঝা যায় যে এটা মানে মানে বাঙালি তো এমনি কথা বলে না, বা একটা রাইটার তো বাংলা এভাবে লেখে না, তাই না? তো ওই জিনিসটা বোঝা যায় যে হচ্ছে আপনি যে অনুবাদ করতেছেন আপনার ভিতর জড়তা আছে। তো ওই জায়গা থেকেও আসলে কাজ করতে হয় অনুবাদ। এবং অনুবাদে কিন্তু 65 মার্ক, এই 65 মার্কের একটা বড় অংশ আপনার ডিপেন্ড করতেছে। আপনি হয়তো সব মানে বাংলা উত্তর পারেন, ঠিক আছে, বা ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারেন, বাট আপনার যে লেখার ফ্লুয়েন্সির উপর
এটা শিখে যায়। আপনি ইংলিশ লিখছেন, আপনার বোঝা যায় এটা বাংলা থেকে ইংলিশ করা হয়েছে, আপনি বাংলা লিখছেন বোঝা যায় এটা ইংলিশ থেকে বাংলা করা হয়েছে। ঠিক আছে, সো এই জায়গাগুলোতে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা খুব ব্যাকআপ দেবে। আর এছাড়া হচ্ছে রচনায় কয় মার্ক? রচনায় হইতেছে আপনার 90 মার্ক, বাংলায় হইতেছে হচ্ছে আপনার 40, ইংরেজিতে হইতেছে হচ্ছে আপনার 50। তো এই 90 মার্কে হচ্ছে আপনার একটা ভালো মার্ক ক্যারি না করলে জেনারেল ক্যাডার আসা ইম্পসিবল, জেনারেল ক্যাডার আসবেই না। ঠিক আছে, মানে এই 90 মার্কে ভালো না করলে এবং হইতেছে ম্যাক্সিমাম হইতেছে এই 90 মার্কে ধরা খায়। কেন ধরা খায়, কি করতে হবে না করতে হবে সবগুলো হচ্ছে আমরা আলোচনা করবো। তো এই হইতেছে হচ্ছে আমার বাংলায় ফ্রি হ্যান্ড রাইটিং এর ইস্যুগুলো। আর ইংরেজিতে যদি আমি চিন্তা করি, ইংরেজিতে পার্ট এ এবং পার্ট বি দুইটা পার্ট আছে। এটা হচ্ছে আপনার প্রশ্নের প্যাটার্ন আর কি। আপনার এক্সপেক্টেড মার্ক আপনার ন্যূনতম হচ্ছে এরকম রাখা উচিত বাংলার ক্ষেত্রে, 20, 12, 12, 18 এরকম হচ্ছে আপনার ন্যূনতম। ঠিক আছে, এই এক্সপেক্টেড মার্কসটা আপনি যদি, যেহেতু আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে 600, সো এই এক্সপেক্টেড মার্কসটা অবশ্যই হচ্ছে আপনার টার্গেট করা উচিত। ঠিক আছে, সো আপনি এখানে যদি ব্যাকরণের ভিতর 20 পাওয়া কোনো বিষয় না, এর চেয়ে বেশিও ইজিলি পাওয়া যায়। আমি ধরলাম আপনি 20-এর নিচে কোনোভাবে পাওয়া যাবে না। ভাব সম্প্রসারণে 12 পেতে হলে স্ট্যান্ডার্ড রাইটিং লাগবে, এবং আমার স্ট্র্যাটেজিগুলো মানতে পারলে আপনি কোনো কোনো ক্ষেত্রে 14 পর্যন্ত হয়তো পাইতে পারেন। ঠিক আছে, সামর্থ্যতেও সেম, 12 হইতেছে হচ্ছে আমি মনে করি স্ট্যান্ডার্ড মার্ক, 10 হচ্ছে বিলো অ্যাভারেজ মার্ক হয়ে যায়। তো আপনার এখানে যদি 14-15 টানতে পারেন হিউজ। ঠিক আছে, সাহিত্যের ক্ষেত্রে হচ্ছে আপনার 18 আমি ধরছি, 18 নিচে পাওয়া উচিত না, বাট একটা দুইটা কোশ্চেন হচ্ছে আপনার কমন পড়ে না। তো সেক্ষেত্রে হচ্ছে 18 হচ্ছে আমি ধরছি, বাট স্টিল এটাকে হচ্ছে আপনি 20 পর্যন্ত ইজিলি পুশ করতে পারবেন। অনুবাদের ক্ষেত্রে আপনার 15-র ভিতর 10 গুড মার্কস, 1-2 মার্ক বেশি হলে পুশ করা যায়, সংলাপেন এভরিথিং একই। এবং হচ্ছে রচনার ক্ষেত্রে আপনি কিন্তু পুশ করে নিজের হইতেছে আপনার 27-28 মার্ক পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন, যদি হচ্ছে রচনা হচ্ছে কোয়ালিটি রচনা লিখতে পারেন। ঠিক আছে, সো আপনি যদি এগুলো যোগ দেন তাহলে দেখবেন যে এখানে 30, 50, এখানে হচ্ছে আপনার মানে ন্যূনতম যেটা আপনার পাওয়া উচিত যেটা সেটা, আর এখানে দেখবেন যে হচ্ছে 60। ঠিক আছে, তো সব মিলিয়ে হইতেছে আপনি দেখেন ইজিলি 122, আমি মনে করি যে 122 দেখবেন যে ম্যাক্সিমাম ক্যাডারের খাতার রেঞ্জই 120 থেকে 125-এর ভিতর থাকে বাংলায়। ঠিক আছে, মানে জেনারেল ক্যাডার যারা অ্যাডমিন পেয়েছে, পুলিশ পেয়েছে, ফরেন পেয়েছে বা কাস্টমস পেয়েছে, ট্যাক্স পেয়েছে, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই খাতাগুলো দেখবেন যে 120 থেকে 25-এর ভিতর ঘোরাফেরা করতেছে। ঠিক আছে, সো আপনারও আসলে এরকম একটা মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করা উচিত যে বাংলায় ন্যূনতম যাতে আমার 120 থেকে 22 এরকম মার্ক থাকে। এবং আমি কিছু কিছু জায়গায় এক্সট্রাঅর্ডিনারি একটা দেবো, আপনি সবগুলা ভালো লিখতে পারবেন না, একটা দুইটা কোনো ক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে, অনুবাদ কঠিন আসলো, অনুবাদে এখানে 10-এর জায়গায় 8 পেয়ে যাবেন, 2-1 মার্ক হচ্ছে এখানে কমতেই পারে, কিছু করার নাই, তাই না? সংলাপ হচ্ছে আপনার কমন পড়েনি, 2-1 মার্ক এখানে কমতে পারে, কিন্তু আপনার কোনো না কোনো জায়গা দিয়ে আপনার এটা নিয়ে আসতে হবে। আপনি সবগুলোতে এরকম হচ্ছে হাইয়েস্ট মার্ক পাবেন না, একটা বা দুইটা আপনার ভালো হয়ে যাবে, সেখান থেকে 5, 7, 8, 10 যদি আপনি মার্ক নিয়ে আসতে পারেন, আপনার মার্কটা দেখবেন যে হইতেছে 130 এর মতো হইতেছে বাংলায় আপনার পাওয়া, আমি মনে করি ভেরি মাচ পসিবল। আপনি হচ্ছে যেই ব্যাকগ্রাউন্ড থেকেই আসেন, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা বাংলাতে অনেক বেশি স্ট্রাগল করবেন। মানে আপনার সবচেয়ে বড় যে সমস্যা, ইংরেজি মানে আপনার এটা ব্যাকগ্রাউন্ড সায়েন্সও হইতে পারে অথবা ইয়া হইতে পারে, আপনাদের যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের কিন্তু একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর কিন্তু অভ্যাস মোটামুটি থাকে, তাদের পরীক্ষা থেকে শুরু করে এভরিথিং হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং বেসড। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে যারা সায়েন্স বা হইতেছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তাদের ক্ষেত্রে আপনার দেখা যায় কি আপনার এই রিটেনের আসলে যেমন হচ্ছে যারা বুয়েটে পড়ছেন বা কুয়েটে পড়ছেন, রুয়েটে পড়ছেন, তারা হইতেছে করছেন কি, তারা হইতেছে হচ্ছে ম্যাথ করছেন, সো দিস, ডাজ, নাও, এই হইতেছে হচ্ছে এই লেখছেন আর নিচে হচ্ছে ইকুয়েশন মিলাইছেন। আপনার লিটারালি অনেক বেশি স্ট্রাগল করতে হবে প্রথমবার, এত বছর পরে আপনি সেই হয়তো, আপনি অবশ্যই ভালো স্টুডেন্ট ছিলেন এক সময় 9, 10, 11, 12-এ, তো এত বছর একটা গ্যাপ পড়ে যাওয়ার কারণে আপনার কিন্তু আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর অনেক বেশি আপনার জোর দিতে হবে। ঠিক আছে, নাইলে হইতেছে আপনারা সো দিস এন্ড নাও বাট এগুলোর ভিতরে আটকে থাকবেন। ঠিক আছে, আমিও পার্সোনালি অনেক অনেক বেশি স্ট্রাগল করছি এটা নিয়ে, বাট আস্তে আস্তে অনেক বেশি আসলে এফোর্ট দিয়েছি এবং মোটামুটি একটা ভালো আমার রিটেনের প্যাটার্ন, আমি যেই রিটেনে দিই, আমি হচ্ছে পার্সোনালি বাংলাদেশ ব্যাংকের এডিতে হচ্ছে আমার টপের দিকে র্যাঙ্ক এসেছিল, এনএসআই আমার টপের দিকে র্যাঙ্ক এসেছিল, বিসিএসও হইতেছে আমার সেকেন্ড চয়েস থেকে আমি ক্যাডার পেয়ে গেছি। এবং হচ্ছে পরীক্ষা খারাপ দিয়ে আমার অত এক্সপেকটেশন অনুযায়ী মার্ক দিতে পারি না, যে আমার এরকম এক্সপেকটেশন আমার ফিক্স করা থাকে যে আমি এই সাবজেক্টে প্রত্যেকটাতে হচ্ছে আমার এই হচ্ছে আমার এক্সপেকটেশন। ঠিক আছে, সো এইগুলোর ভিতর দিয়ে আমি দেখছি যে আমার ম্যাথ এবং হচ্ছে বাংলাদেশ বিষয় বলে এই দুইটা সাবজেক্টের পরীক্ষা আমি এক্সপেকটেশন মিট করতে পারি নাই। আর ইন্টারন্যাশনালে প্রায় মিট করছি, অল্পের জন্য হয়তো আমার মিটটা ইয়ে হয় না, বাট বাংলাদেশ এবং ম্যাথটা আমার অত ভালো হয় নাই, সো আমি ধরছিলাম জেনারেল ক্যাডার আসলেও হয়তো শেষের দিকে অথবা আসবে না। হ্যাঁ, বাট হচ্ছে আলহামদুলিল্লাহ আমার হয়তো রিটেনের ইয়াগুলো এত ভালো, অথবা যারা আমার কন্টেম্পোরারি ছিলেন তাদেরও হয়তো পরীক্ষা খারাপ হয়ে গিয়েছে, যেই কারণে হচ্ছে আমার সেকেন্ড চয়েস থেকে ক্যাডার চলে এসেছে। এবং আপনার ক্ষেত্রে প্রিপারেশনটা এরকম রিগোরাস রাখা উচিত যে আপনার টার্গেট থাকবে বেশি, আপনার হোঁচট খাবেনি, একটা বা দুইটা পরীক্ষায় হোঁচট খাবেন, ফুল পরীক্ষা হোঁচট না খেলেও একটা বা দুইটা কোশ্চেন আপনি হোঁচট খাবেনই। সো হোঁচট খেলেও যাতে আপনার একটা স্ট্যান্ডার্ড মার্ক থেকে মার্কটা নিচে না নামে, অতটুকু কিন্তু আমাদের হাতে আছে, রিটেন পুরাটাই কিন্তু আমাদের হাতে আছে, ভাইবা অনেক ক্ষেত্রে আমাদের হাতে নেই।
বাট রিটেন যেহেতু আমাদের অনেকটাই আমাদের হাতে, এটা হাতে আমরা 100 আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য। ওকে, সো এই গেল হচ্ছে যে বাংলা নিয়ে। আপনারা নিজেরা নিজেরা আপনাদের, আমি কতগুলো টাস্ক দিব লাস্টে, আমি সামারাইজ করবো। প্রথম টাস্ক কি, আপনি বাংলা এবং ইংরেজিতে আপনি প্রত্যেকটা কোশ্চেন এখানে নিবেন। ঠিক আছে, আপনি হচ্ছে খাতাটা নিবেন, আমি ক্লাস শেষে স্লাইডটা দিয়ে দেবো আপনাদের। আপনি ক্লাস শেষে খাতাটা নিবেন, খাতা নিয়ে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে লিখবেন। পাশে হচ্ছে আপনার এক্সপেক্টেড মার্কস কত, আপনি আপনি কত ক্যারি করতে পারেন, এইটা নিয়ে আলটিমেটলি একটা যোগ দিবেন। ঠিক আছে, এবং এটা হচ্ছে যদি শেয়ার করতে চান আমাদের গ্রুপে শেয়ার করবেন, আর যদি শেয়ার করতে না চান সেটা হচ্ছে আপনার কাছে পার্সোনালি রেখে দিবেন। এবং আপনার একটা, আমি মনে করি যে আপনাদের টেবিল বা এরকম যদি জায়গা থাকে, আমি এগুলো টানায় রাখতাম যে আমার এই জায়গায় এতটুকু এতটুকু আমার হচ্ছে টার্গেট। সো টার্গেটটা থেকে যাতে বিচ্যুত না হয়, এটা আমার টার্গেট ছিল। সো আপনারা এই কাজটা করবেন। ঠিক আছে, সো সিলেবাস যদি আমি ইংরেজির ক্ষেত্রে যাই, ইংরেজির ক্ষেত্রে হচ্ছে প্যাসেজের যে আপনার 30 মার্ক আছে হচ্ছে থিমেটিক। ঠিক আছে, যে এখানে দেখছে হচ্ছে আপনার প্যাসেজ থেকে আন্ডারস্ট্যান্ডিং থেকে 30 মার্ক, এটা হচ্ছে থিমেটিক কোশ্চেন বলা হয় এটাকে। সো থিমেটিক কোশ্চেন একসময় 3x10 ছিল, অর্থাৎ 10টা কোশ্চেনে 3 মার্ক ছিল। আর রিসেন্টলি আপনারা দেখবেন যে 5 মার্কের 6টা কোশ্চেন এসেছে 45-এ। ঠিক আছে, সো একটু হচ্ছে প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট স্টিল আমি আমাদের আগের ব্যাচে 45-এ যারা হচ্ছে ভিক্টরসের সাথে করে গেছে তারা খুবই ভালো করছে প্যাসেজে। এই কারণে, কারণ প্যাসেজে আমরা হচ্ছে ইলাবোরেটলি লেখা শিখেছি। 3 মার্ক হলে আমরা হাফ পেজের নিচে তাদেরকে লেখা শিখাই নাই। শুরুতে হচ্ছে হয়তো অনেকেই বুঝেন না জিনিসটা, হচ্ছে সরাসরি যা বলছে তাই লিখে দিয়ে আসেন, এটা আনসার এক লাইনে আপনি উত্তর দিয়ে আসেন। বাট এখানে এটা হইতেছে আপনার ডিরেক্ট, মানে এটা সায়েন্স বা হইতেছে আপনার ম্যাথের পরীক্ষা না। হ্যাঁ, তো এখানে হচ্ছে আপনার টিচার যারা, তারা একটু আপনার সাহিত্যিক টাইপের মানুষ। তো তারা সাহিত্য রস খুঁজে আপনার খাতায়। তো আপনার ভিতর যদি রস না থাকে তাহলে তারা, মানে এত ড্রাই জিনিস তারা আসলে খাবে না। হ্যাঁ, তো তাদের খাওয়াইতে হলে কি করতে হবে, সেগুলো হচ্ছে আমাদের প্যাসেজের নেক্সট যে ক্লাসটা আছে, কামরুল ভাই খুব সুন্দরভাবে আপনাদের বুঝাবে। এবং আমার আমার কিন্তু প্যাসেজের গুরু কামরুল ভাই। ঠিক আছে, সো আপনাদেরও গুরু কামরুল ভাই হইতেছে ইনশাল্লাহ। প্যাসেজের ক্লাসটা অবভিয়াসলি আপনাদের অনেকটা আপনাদেরকে হেল্প করবে। প্যাসেজের ক্ষেত্রে দেখবেন যে আপনারা হয়তো এখন যদি পরীক্ষা দেন 8 থেকে হয়তো 12 মার্কের মতো আপনার হয়তো ক্যাপাবিলিটি আছে। বাট কামরুল ভাইয়ের 3-4টা ক্লাস যাই পান, ওই ক্লাসের যে আপনি হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো ঠিকঠাক মতো করলে, আমার পার্সোনাল গ্যারান্টি আপনি 30-এর ভিতর অ্যাটলিস্ট 18 থেকে 22 তো হইতেছে পাওয়া উচিত আপনার। ঠিক আছে, সো একটা ড্রাস্টিক্যাল ইমপ্রুভমেন্ট ইনশাল্লাহ হবে আপনাদের। আচ্ছা, এরপরে হইতেছে হচ্ছে আপনাদের এইখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ডেন্ট, যেহেতু হইতেছে আপনার প্যাসেজে হয়তো একটা, বেশি হলে 2টা লাইনের সাথে রিলেভেন্ট, তো আপনার একটা 5 মার্ক বা 6 মার্কের উত্তর এখানে করতে হবে। দ্যাট মিনস কি, ওইটা নিয়ে হচ্ছে আপনার বিশ্লেষণ করতে হবে, সেটা সপক্ষে যুক্তি দিতে হবে, আপনার কিছু না কিছু ভ্যালু অ্যাড করতে হবে। আপনার এক্সাক্ট প্যাসেজে যা লেখা আছে ওই জিনিসটা দিয়ে হবে না, ওখানে হচ্ছে আপনার নিজের কিছু হইতেছে, অবশ্যই আপনার এখানে ইনপুট দেওয়া লাগবে। এমন না যে আপনি একদম বাইরে থেকে নিয়ে আসবেন, আপনার হচ্ছে কার্বন কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে গ্রিন হাউস গ্যাস নিয়ে লিখছে, তো ওইখানে মনে করেন যে প্যাসেজের ভিতর উল্লেখ নেই এমন কোনো জিনিস আপনি বাইরে থেকে নিয়ে আসছেন, ওইরকম না। প্যাসেজের ভিতর যা জিনিস আছে ওগুলারই হচ্ছে ম্যাক্সিমাম কিভাবে হচ্ছে আপনার একটা বড় করে উত্তরগুলো লেখা যায়, এই এই গুলো হচ্ছে আপনারা কামরুল ভাইকে প্রশ্ন করে করে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে নেবেন। ঠিক আছে, তো এছাড়া হচ্ছে আমার 30 মার্ক আসে গ্রামার এবং ইউসেজে। ঠিক আছে, গ্রামার এবং ইউসেজে এটা হচ্ছে ভোকাবুলারি, অ্যাকচুয়ালি ভোকাবুলারির সাথে ইদানিং কিছু গ্রামাটিক্যাল প্রবলেম আসা শুরু হয়েছে। তো এটার সাথে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং এর খুব বেশি আপনার মিল নেই। ফ্রি হ্যান্ড রাইটিং আবার কোত্থেকে শুরু হবে, ফ্রি হ্যান্ড রাইটিং শুরু হবে সামারি লেখা থেকে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং শুরু হবে আবার। তো সামারিও হচ্ছে অনেকটা আর কি মানে আপনার প্যাসেজ থেকে আসলে বের করে নেওয়া যায়। আপনার ফ্রি হ্যান্ড রাইটিং খুব যে বেশি ভালো হইতে হবে তা না, বাট স্টিল আপনার কিছু কিছু জায়গায় ফ্রি হ্যান্ড রাইটিং প্রয়োজন, যেমন হচ্ছে আপনার প্যারাফ্রেজিং করতে হয়। সামারি কিন্তু হুবহু আপনি ওখান থেকে তুলে দিতে পারবেন না, যে ওখানে 30টা সেন্টেন্স আছে, ওখান থেকে হচ্ছে আমি 7টা বা 8টা সেন্টেন্স নিয়ে সরাসরি লিখে দিলাম। এটা কিন্তু আপনি করতে পারবেন না, আপনাকে প্যারাফ্রেজ করতে হবে, আপনাকে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে হবে, আপনাকে নিজের ভাষাটা করতে হবে। টিচার যদি বুঝে যে ওখানে যা লেখা আপনি তাই লিখছেন, আপনার খুবই একটা সরি ফিগার দিয়ে কিন্তু আপনার এসে ক্রস করে যাবে। তো আপনাকে ভালো করতে হলে একটা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি ইউজ করা, সিনোনিম অ্যান্টোনিম ইউজ করা, নিজের ভাষায় প্যারাফ্রেজ করা, এইসব যে ক্ষমতা বা না এইসব যে অ্যাবিলিটি আছে, সেগুলো আপনাদের গ্রো করতে হবে। কিভাবে গ্রো করতে হবে হয়তো আমরা কোর্সে পুরোটা সময় জুড়ে এই জিনিসগুলো আমরা বিভিন্ন সময় আলোচনা করবো। ঠিক আছে, আর এছাড়া হচ্ছে আপনার লেটার টু এডিটর মেইনলি হচ্ছে আপনার ফরম্যাট বেস। ঠিক আছে, ফরম্যাট বেস স্টিল হইতেছে লেটার টু এডিটরের যে মেইন যে বডিটা থাকে, অর্থাৎ হচ্ছে আপনার যেটা পত্রিকায় ছাপানো হবে বা আর্টিকেল যেই পোর্শনটা থাকে, সেই পোর্শনে কিন্তু হচ্ছে আপনার একটা ভালো পরিমাণ দক্ষতা থাকা লাগবে ফ্রি হ্যান্ড রাইটিং এর। ঠিক আছে, কারণ সেখানে হচ্ছে আপনার হয়তো আপনার ওখানে 3 পেজের মতো অ্যাটলিস্ট লিখতে হবে, আর্টিকেলটা হয়তো 2 থেকে আড়াই পেজের মতো হবে। তো 2 থেকে আড়াই পেজ যদি আপনার লিখতে হয়, আপনার প্যাসেজে এত এত জিনিস নাই। প্যাসেজে কোনো একটা ইস্যু নিয়ে আলোচনা করেছে, লাইক হচ্ছে আপনার চাইল্ড লেবার এসেছিল 40th বিসিএস এ। হ্যাঁ,
সো 40th বিসিএস এ যেহেতু হচ্ছে আপনার চাইল্ড লেবার এসেছিল, সো ওই চাইল্ড লেবারের উপর হয়তো পুরো একটা সমস্যা এবং সমাধান নিয়ে আপনাকে চিঠি লিখতে বলছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন যে চিঠিগুলো সাধারণত হয় কি আপনার প্রবলেম বেসড। সো একটা প্রবলেমকে ব্যাখ্যা করা, একটা প্রবলেমের সলিউশন বের করে দেওয়া, সেই প্রবলেমের মানে কোন কি কি কারণে সেই প্রবলেমগুলো হচ্ছে, সেই জিনিসগুলো হচ্ছে অনেক ক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মনে করি যে আসলে লেটারের যে মেইন যে বডিটা আর্টিকেলটা সেইটা আসলে খুবই বেশি জরুরি আপনার যে ফরম্যাটটা মেনটেন করা, মানে এই ফ্রি হ্যান্ড রাইটিংটা মেনটেন করা। ঠিক আছে, আর এছাড়া হইতেছে আপনার ট্রান্সলেশনে অলরেডি বলছি, আপনার B2E ট্রান্সলেশন আপনার পরেই বোঝা যায় যে এটা বাংলা ইংলিশ লেখছে, হ্যাঁ, বা ইংলিশ থেকে বাংলা করছেন, এটা তো মানে বুঝাই যায় এটা হচ্ছে আপনার মানে পড়তে গেলেই বোঝা যায় যে এটা হচ্ছে ইংলিশ থেকে সরাসরি বাংলা করছে। সো এটা না, টিচাররা হইতেছে হয়তো অনেক ক্ষেত্রে আপনার কি হয়, তারা হইতেছে বসে বসে হচ্ছে আপনার লাইন বাই লাইন আপনার ধরে ধরে মিলাবে না যে আপনার এক্সাক্ট ট্রান্সলেশন হয়েছে কিনা। তারা কিন্তু ট্রান্সলেশনের ভিতরে আপনার সাহিত্যমান খোঁজা শুরু করে। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। ট্রান্সলেশনের ভিতরেও কিন্তু আপনি সাহিত্যমানটা বজায় রাখতে হবে। ঠিক আছে, বাংলা হোক বা ইংলিশ হোক, ওই লেভেলের জিনিসপাতি যদি আপনি ইনসার্ট করতে পারেন, খুবই 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 একটা ভালো মার্ক নিয়ে আসবেন 50-তে। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে আপনার ট্রান্সলেশন যারা, ট্রান্সলেশনই তো বললাম, সরি। আর যারা হচ্ছে আপনার এস এর কথা বলি, এস এ পুরাটাই হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, হ্যাঁ, এখানে অন্য কিছু নাই, পুরোটাই ফ্রি হ্যান্ড রাইটিং। সো আমরা একটু মানে মোটামুটি আইডিয়া পেলাম ফ্রি হ্যান্ড রাইটিং মোটামুটি আমার বাংলা এবং ইংলিশে ম্যাক্সিমাম জায়গা দখল করে আছে। সো ম্যাক্সিমাম জায়গা খালি দখল না, আপনি যদি চিন্তা করেন তাহলে হচ্ছে বাংলাদেশ এবং হইতেছে ইন্টারন্যাশনাল। সো বাংলাদেশ ইন্টারন্যাশনাল চিন্তা করেন, সেখানে হইতেছে 200 মার্কের যে পরীক্ষাটা হয়, 20 মার্কের 10টা কোশ্চেন আসে, এবং এই 20 মার্কের কোশ্চেন গুলো হইতেছে আপনার এই 10টা যে কোশ্চেন আছে, সেই কোশ্চেনের ভিতর ক খ গ তিনটা বা হচ্ছে আপনার দুইটা ভাগ থাকতে পারে, কোনো কোনো ক্ষেত্রে চারটা ভাগ থাকতে পারে। ঠিক আছে, সো ওই চারটা ভাগে 5 মার্ক, দুইটা ভাগ হলে আপনার 10 মার্ক, তিনটা ভাগ হইলে কোনো একটাতে 5 5, আর একটাতে হচ্ছে আপনার 10, এরকম করে কিন্তু হচ্ছে আপনার ভাগ থাকে। সো ভাগ যাই থাকুক, অনেক ক্ষেত্রেই হচ্ছে কি হবে আপনার, সাধারণত হচ্ছে আপনার সরকার ব্যবস্থা, সংবিধান, মুক্তিযুদ্ধ, এই এই জিনিসগুলো হচ্ছে খুবই ফরম্যাটেড। হ্যাঁ, সো এই ফরম্যাটেড জিনিসগুলো আপনি বেশ ভালো মতো পড়াশোনা করবেন, বিগত বছরের কোশ্চেন সলভ করবেন, আমাদের সাজেশন দেওয়া হবে, সেই সাজেশনগুলো ফলো করবেন। আমি মনে করি ওগুলো মোর দেন এনাফ। কিন্তু হচ্ছে কিছু কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আপনার নিজে থেকে অ্যাড করতে হয়। যেমন হতেছে আপনার আমাদের 44th যে বিসিএসটা আমি দিয়েছিলাম, সেখানে আসছিল ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এইটার উপর হচ্ছে 20 মার্কের কোশ্চেন আসছিল। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস সম্পর্কে মানে রাইটস সম্পর্কে আপনি হয়তো মানে হাফ পেজ লিখতে পারবেন, আপনি জানেন এরকম একটা কিছু বাংলাদেশ অনুস্বাক্ষর করছে, এতটুকুই, আর কিছু না। সো আপনার 20 মার্কের কোশ্চেনের জন্য আপনার ন্যূনতম 4 পেজ তো লেখা লাগবেই। আপনার হইতেছে, আমার ক্ষেত্রে যেটা ছিল, আমার হইতেছে 5 মার্ক 1 পেজ, এই রুলে হচ্ছে আমি বিশ্বাস করতাম। হ্যাঁ, 5 মার্কের জন্য 1 পেজ ন্যূনতম, এর উপরে যাইতো কিন্তু এর নিচে যাইতো না। তো 5 মার্ক 1 পেজ যেহেতু হইতেছে, আপনি এরকম একটা মাইন্ডসেট নিয়ে হচ্ছে আগাবেন। সো সেক্ষেত্রে হইতেছে হচ্ছে আপনার এখানে ন্যূনতম 20 মার্কের একটা কোশ্চেনের জন্য আপনার 4 পেজ লিখতে হবে, যেটা হইতেছে আপনি জানেন যে রিসেন্টলি কোনো একটা কিছু অনুস্বাক্ষর করছে, এর ছাড়া মারাকেশ চুক্তি নাম শুনছেন, আর কিচ্ছু জানেন না। সো ওই জায়গা থেকে কিভাবে 4 পেজ লিখে আসতে হবে, 4 পেজ না হলেও 3 সাড়ে 3 পেজ কিভাবে লিখে আসতে হবে, এইটাই হইতেছে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। ঠিক আছে, এবং এছাড়াও অনেক কোশ্চেন দেখবেন আপনার, বিশেষ করে হইতেছে অর্থনীতি যে চ্যাপ্টারটা আছে, অর্থনীতি চ্যাপ্টারে অনেক উল্টাপাল্টা কোশ্চেন আসে, আপনার হুবহু হইতেছে স্ট্রাকচার ফরম্যাটেড জিনিস আপনি পাবেন না, আপনার পড়ার বাইরে থেকে কোশ্চেন চলে আসবে, বাংলাদেশের কথা বলতেছি। ঠিক আছে, তো এইসব জায়গায় কিন্তু হচ্ছে আপনার যে বাংলা ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং যেই আপনার দক্ষতাটা, সেটা কাজে লাগবে। ইন্টারন্যাশনাল চিন্তা করেন, ইন্টারন্যাশনালে হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার কনসেপচুয়াল, সো কনসেপচুয়াল একটু হচ্ছে আপনার ফরম্যাটটা শিখে গেলে, কনসেপচুয়াল ফরম্যাট শিখে গেলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং অত বেশি প্রয়োজন হয় না। এবং আপনার পরবর্তী যে হচ্ছে 60 মার্ক আছে, 60 মার্ক বলতে হচ্ছে আপনার 45 মার্কস আসবে হচ্ছে লাগে আপনার এম্পিরিক্যাল এম্পিরিক্যাল ইস্যুস, আর 15 মার্কস আসবে হচ্ছে আপনার প্রবলেম সলভিং। এবং এই দুই ক্ষেত্রে হইতেছে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা প্রচুর জরুরি। আপনার একটা প্রবলেম হচ্ছে বিশ্লেষণ করা, প্রবলেম কেন হইতেছে, কিভাবে হইতেছে, এগুলো বিশ্লেষণ করা অনেক ইয়া থাকে, যুক্তি দেওয়া, এবং হইতেছে হচ্ছে আপনার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লাগে, কোটেশন লাগে, ডাটা লাগে, অনেক কিছুই লাগে। সো এই জায়গাগুলোতে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা মানে যদি আপনার বাংলা ইংলিশের ক্ষেত্রে ভালো করে যেতে পারেন, ওইদিকে আপনার ভালো একটা হেল্প পাবেন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, আপনার বাংলা, বাংলা, বাংলাদেশ, ইংলিশ এবং হচ্ছে ইন্টারন্যাশনাল, এগুলার কিন্তু হচ্ছে আপনি সমন্বিত একটা প্রস্তুতি নিতে পারেন। কিভাবে নিতে পারেন এটা আমি একদম শেষের দিকে ব্যাখ্যা করব। এটা কিন্তু সমন্বিত প্রস্তুতি, এমন না যে হচ্ছে আপনার বাংলা রচনা আলাদা করে পড়া লাগে, ইংরেজি রচনা আলাদা করে পড়া লাগে, বিষয়টা কিন্তু এরকম না। আপনার বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে একটু সিস্টেমে পড়লে বাংলা ইংলিশ রচনা আপনার কভার হয়ে যায়। বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ, তো এই হচ্ছে আপনাদের মোটামুটি হয়তো আইডিয়া দিছি যে আমাদের আসলে ফ্রি হ্যান্ড রাইটিং জিনিসটা কি। এবং ফ্রি হ্যান্ড রাইটিং যাদের ভালো, তারা আসলে ভালো ভালো ক্যাডার যারা পায়, তাদের ম্যাক্সিমামই দেখবেন যে ফ্রি হ্যান্ড রাইটিং ভালো, এরকম কপালের জোরে বা ভাইবা ভালো দিয়ে ক্যাডার হয়ে গেছে এমন নাই তা না।
বাট যেহেতু ভাইবাটা আপনার হাতে নাই, আপনি জানেন না আপনি কার বোর্ডে ভাইবা দিবেন, ঠিক আছে, সে সকালবেলা ঝগড়া করে আসছে কিনা বা তার ওই দিন মুড খারাপ কিনা আপনি জানেন না, তাই না? তো ওগুলো আপনার হাতে নাই, আপনার হাতে কি আছে? রিটেন এক্সাম আছে, রিটেন এক্সামটা আমি ভালো করে দেবো। এবং যারা ক্যাডার পাইছে তারা ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে যে দেখেন মোটামুটি ভালো একটা মার্ক ক্যারি করে আসে, ঠিক আছে। যে এখানে হচ্ছে সে 100 হইতেছে কত, 126 দিয়ে আসছে, ঠিক আছে। মোটামুটি এখানে দেখেন 117 নিয়ে আসছে, মোটামুটি ভালো একটা মার্ক কিন্তু সবাই পায়। এই ভাই হইতেছে হচ্ছে আপনার পুলিশ ক্যাডারে থার্ড খুব সম্ভবত। সো পুলিশ ক্যাডারে থার্ডের মার্ক দেখেন, সে বাংলাতে খুবই খুবই ভালো মার্ক পাইছে, ঠিক আছে। এটা 132। সো দেখেন 132 উঠে, বিষয়টা এমন না যে উঠে না, তাই না? ইয়ার ক্ষেত্রেও সেম, আপনি হচ্ছে এখানে দেখেন জেনারেল বাংলা কত, এখানে 65, 65, 130, 131, ঠিক আছে। যদিও সে হইতেছে হচ্ছে বিভিন্ন মানে এটা হইতেছে আপনার ওয়ারিসি আপু খুব সম্ভবত, ট্যাক্সে হইতেছে উনি উনি ভাইবার কারণে, ভাইবারটা হচ্ছে খুবই ভালো দিয়েছিলেন। ওনার আসলে এক্সপেক্টেড মার্কস দেখেন 81, অথচ উনি কিন্তু দেখেন আপনার এখানে আমি বলি পা কিন্তু হরকায়, বারবার করে বলতেছি আপনার কেন হইতেছে আপনার 600 মার্কের মতো রিগোরাস প্রসেস কারণ নিতে বলি, এরকম পা কোনো না কোনো জায়গায় আপনার অবশ্যই হরকাবে, ঠিক আছে। এইটা হয়তো হয়তো টিচারের কোনো মিস্টেক্স ছিল, অথবা হয়তো তার হইতেছে পিছনে যেই ইয়াগুলো লাগানো থাকে, এক্সট্রা যে পেজ লাগানো থাকে, সেই পেজগুলো কোনো কারণে খুলে পড়ে গেছে, অথবা কোনো না কোনো একটা ইস্যু অবশ্যই হয়েছে। না হলে সে 81 পাওয়ার মতো স্টুডেন্ট না, বা হতেছে পরীক্ষার্থী না। হ্যাঁ, তার কিন্তু মানে সে টোফেলে কিন্তু অনেক ভালো একটা স্কোর ক্যারি করছে। সো সেই জায়গা থেকে কিন্তু আসলে তার 81 মার্ক তাকে জাস্টিফাই করে না। বাট স্টিল অন্যান্য জায়গায় দেখেন, এই যে বাংলায় তার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য দেখেন 131 এখান থেকে নিয়ে আসছে। যাই হোক 506 পেলেও যেহেতু তার হইতেছে ফ্রি হ্যান্ড রাইটিং এর পাশাপাশি সে এত ভালো একটা কনসেপ্ট রাখে এবং তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, সে কারণে তার ভাইবাটা খুবই ভালো হওয়ার কারণে তার কিন্তু ট্যাক্স কাটা চলে এসেছিল। ঠিক আছে, so হচ্ছে আপনার এটার জন্য প্রস্তুত থাকতে হবে যে কোনো জায়গায় পা হরকাইতে পারে, সেজন্য আমার প্রিপারেশন যেন 600+ থাকে, এবং অবশ্যই সেজন্য আমার বাংলা এবং ইংরেজিতে একদম ফাটায় পরীক্ষা দিতে হবে, 130 পাইতেই হবে, এরকম একটা টার্গেট অবশ্যই আপনারা রাখবেন। এবং কিভাবে এই টার্গেট গুলো করবেন, এই যে আজকেই বসে এগুলো ফিক্স করে ফেলবেন যে এই মার্কে যেহেতু হইতেছে আমার ফ্রি হ্যান্ড রাইটিং এই অবস্থা ওই অবস্থা, আমি ভাব সম্প্রসারণ ভালো লিখি ভাইয়া, তাহলে ভাব সম্প্রসারণ একটু মার্কটা আমি বাড়ায় ধরবো, তাই না? সেইভাবে করে আপনি দেখবেন যে 130 কিভাবে আপনি পেতে পারেন, আপনার জন্য কাস্টমাইজ একটা টার্গেট নিজের জন্য নিজে সেট করবেন। এটা আমি করতাম সবসময়, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা মার্কের জন্য আমার টার্গেট ফিক্স করা ছিল যে আমি বাংলাদেশ বিষয়গুলোতে এত মার্ক পাবো। এই আমার হইতেছে 5টা কোশ্চেনে হচ্ছে লাগা আমার 15-র মতো হচ্ছে বা 16-র মতো পাওয়া লাগবে, 2-3টা কোশ্চেন আমি হয়তো একটু খারাপ দিব, সেগুলোতে হচ্ছে আমার 12 করে পাওয়া লাগবে। এরপরের কোশ্চেনগুলো হয়তো আমি খুবই খারাপ লিখবো, সেখানে 7-8 করে আমি পাবো। আমি যেহেতু মডেল টেস্ট দিতাম, নিজে পরীক্ষা টরীক্ষা দিতাম, প্লাস হচ্ছে গ্রুপ ছিল আমাদের, নিজেরা নিজেদের খাতা কাটতাম, তো সে কারণে আমি জানতাম যে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি 10টার 10টা আপনি কোপায় দিতে পারবেন না, ঠিক আছে। 10টা প্রশ্নের ভিতর 5টা বা 6টা কোশ্চেন আপনি খুব ভালো লিখবেন, বাকি কোশ্চেন গুলো অ্যাভারেজ হবে এবং 1-2টা কোশ্চেন খুবই খারাপ হবে, আমি জানতাম। তো ওইখানে আমাদের এরকম মার্ক সেট করা ছিল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে নিজেরা নিজেরা সেট করে নেবেন, অথবা গ্রুপে আলোচনা করবো আমরা যে ভাই এই আমি মার্ক সেট করছি, আমার মার্ক সেট করা ঠিক আছে কিনা। তো আমরা হচ্ছে আপনাকে বলবো যে এটা হচ্ছে বাস্তবসম্মত হয়েছে কি হয় নাই, তাই না? তো যাই হোক, আপনার হচ্ছে এখান থেকে আপনারা একটু খাতার মার্কগুলো আপনারা দেখে নেবেন এবং দেখবেন যে খুবই ভালো মার্ক পায় সবাই। দেখেন খুবই ভালো মার্ক পাওয়া সম্ভব, আপনি দেখেন খুবই ভালো মার্ক পাওয়া সম্ভব, তাই না? 130-এর নিচে কথাই হইতেছে না, 125-30-এর নিচে কথাই হইতেছে না যারা ক্যাডার পাচ্ছে। ইভেন ক্যাডার নন ক্যাডার হচ্ছে এমন মানুষ 125-30 পাচ্ছে, ঠিক আছে। তো এইখানে যারা খাতা মানে আপনার 550-এর উপর উঠতে হলে বাংলা অবশ্যই একটা ভালো ফিগার ক্যারি করতে হবে, ঠিক আছে। তো এটাই আর কি। এবং ইংলিশেও মোটামুটি ভালো মার্ক পাইতে হবে, দেখেন ইংলিশে 132। তো পাওয়া যায়, এমন অনেকে বলতেছেন যে ভাই আমি ইংলিশে দুর্বল, ইংলিশে দেখেন 145 পাওয়া যাচ্ছে। তো ভাইয়া এমন হতে যে পাওয়া যায় না, তাহলে আমি ভাবতাম তো পাওয়া যেহেতু যাচ্ছে অবভিয়াসলি কোনো না কোনো ওয়ে আছে, সেই ওয়ে গুলো আমরা ইনশাল্লাহ শিখাই দেবো ফুল কোর্সে, ঠিক আছে। আচ্ছা, আসেন এরপরে হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর মেইন ক্লাসে ঢুকে যাই, ঠিক আছে। অ্যাকচুয়াল জিনিসে ঢুকে, যেমন ভাব সম্প্রসারণ, এটা একটা আতঙ্কের নাম, হ্যাঁ। কেন আতঙ্কের নাম আমি একটু দেখাই, একটু হচ্ছে বিগত বছরের কোশ্চেন গুলো হচ্ছে আপনাদেরকে দেখাই। এই যে 35 থেকে 40-এ ভাইয়া স্ক্রিনটা দেখা যাচ্ছে না মনে হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? ভাইয়া আপনার নেট মনে হয় একটু স্লো। তারিক ভাইয়া আপনার স্ক্রিনটা মনে হয় নেটটা মনে হয় স্লো। আপনি মনে হয় অন্য পেজে চলে গেছেন, স্ক্রল করে একদম প্রথম পেজে চলে আসেন, স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, যেটা নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে হলো গিয়ে আমরা দেখি যে ফ্রি হ্যান্ড রাইটিং এর বিভিন্ন কোশ্চেন গুলো কিরকম আসতে পারে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি করণীয়, এগুলো নিয়ে আলোচনা করি একটু। সবকিছু ঠিকঠাক আছে না? আমি কন্টিনিউ করলাম। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, ওকে, আচ্ছা। তো 35 BCS এর বাংলা কোশ্চেন দেখেন, 35 BCS এ কি আসছে, ভাব সম্প্রসারণ, যে আমির মধ্যে তুমি নেই আর তুমির মধ্যে আমি নেই, আমার পক্ষে দুই সমান, ঠিক আছে। সো এইটা একটা জিনিস। এরপর হইতেছে স্মরণের আবরণে মরণের যত্নে রাখে ঢাকি, ঠিক আছে। সো এগুলো কিন্তু কি একটু উচ্চ মার্গীয় কথাবার্তা না, খেয়াল করেন।
একটু উঁচু লেভেলের কথাবার্তা না। আপনারা ভাব সম্প্রসারণ কি পড়ে আসছেন? পথ পথিককে নয়, পথিকই পথের সৃষ্টি করে। এরপরে হইতেছে হচ্ছে লোভে পাপ, পাপে মৃত্যু, ভোগে নয় ত্যাগে সুখ, ভুগি যুগি জিনিস পড়ে আসেন আপনারা। কিন্তু কি বিসিএস কি এই টাইপের হচ্ছে ভাব সম্প্রসারণ আসে? কোনো কোনো বছর হয়তো আসছে, কিন্তু আসলে কি প্রতি বছর এই এই এই, আপনার হইতেছে এরকম ভুগি যুগি জিনিস পাবেন? আপনার কি মনে হয়? যেমন হচ্ছে আমরা পরের আরেকটাতে যাই। এখানে দেখেন, এখানে কি আসছে? পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। জাতীয় জীবনের সন্তোষ এবং আকাঙ্ক্ষা দুয়ের মাত্রা বাড়িয়ে গেলে বিনাশের কারণ ঘটে। উঁচু কথাবার্তা। আরো দেখেন, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। শিক্ষা পত্রিকার হেডলাইন, কালচার সমাজতান্ত্রিক নয় ব্যক্তিতান্ত্রিক। ঠিক আছে? এখন বলতে পারেন ভাই এগুলোর সোর্স কি? আপনারা বলবেন যে ভাইয়া যেমন এই যে এটা এটা কততম বিসিএস? 38তম বিসিএস এ দেখা যায় হচ্ছে হচ্ছে মানে এগুলো হচ্ছে আপনাদের পড়া জিনিস। শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, উত্তম নিশ্চিন্তে চলো অধমের সাথে, এগুলো হচ্ছে একদম ডাল ভাত জিনিস। এগুলো পড়ে আসছেন বহুদিন ধরে, বহু ক্রোশ করে, খুবই সিম্পল। এগুলো আমাদের পড়া জিনিস। আপনারা যদি এক অক্ষর না পড়ে পরীক্ষা দিচ্ছেন তাহলে হয়তো কিছু না কিছু লিখে আসতে পারবেন, তাই না? কিন্তু সববার কি এটা আসে? সববার কিন্তু এটা আসে না। যেমন হচ্ছে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, এটা আবার আসছে। আবার হচ্ছে কমল হীরের পাথরটাকে বলে বিদ্যে বিদ্যে, যে আলো ঠিকরে বের হয় তার নাম হইতেছে কালচা। ঠিক আছে? সেগুলোর উৎস কি, কোত্থেকে আসতেছে? এগুলো আসতেছে বিভিন্ন রাইটারের প্রবন্ধ থেকে। এমন কথা হচ্ছে ভাই আমরা কি জীবনে প্রবন্ধ পড়ছি? আমরা ছোটবেলায় 7-8 থেকে শুরু হয়েছে প্রবন্ধ, একটা বা দুইটা আমাদের বাংলা বইয়ে থাকতো। এবং আমরা সবসময় চেষ্টা করতাম সৃজনশীল এইটা বাদে পদ্য পদ্য থেকে যত পারি আমি আনসার করবো। বাট এই প্রবন্ধ আমি বুঝি না, মাথায় ঢুকে না ভাইয়া, এটা আমি আনসার করবো না। ছোটবেলা থেকে কিন্তু আমরা প্রবন্ধ ফাঁকি দিয়ে আসছি। কিন্তু হচ্ছে প্রবন্ধ কিন্তু আপনার অ্যাজ আ হইতেছে সিভিল সার্ভেন্ট, প্রবন্ধ পড়তে পারা এবং প্রবন্ধ লিখতে পারার দক্ষতা খুবই 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 জরুরি। ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে আপনার প্রবন্ধ অনেক পরিমাণে পড়তে হবে। তো এখন বলতে পারেন ভাই এখন প্রবন্ধকে খুঁজতে যাবে, প্রবন্ধ খোঁজার দায়িত্ব আমার, আপনার প্যারা নিতে হবে না, প্রবন্ধ আপনার জন্য আমি খুঁজে রাখছি। এবং এই জিনিসগুলো দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা হয়তো কথাই বলবে না। আপনারা আমি দেখাই যে আপনার কাজী মোতাহার হোসেনের সংস্কৃতি কথা, কাজী মোতাহার হোসেনের সংস্কৃতি কথা পুরাটা পড়বেন। এইটা নিয়ে হইতেছে আপনি দেখবেন যে বিসিএস এর 3টা বা 4টা ভাব সম্প্রসারণ সংস্কৃতি কথা একদম সরাসরি এখান থেকে তুলে দিছে, একদম এখানে লাইনই তুলে দিছে এই মোতাহার হোসেন সংস্কৃতি কথা। তো আপনার কথা হইতেছে আমরা না পত্রিকার ভিতর এইসব জিনিসপাতি পাই, এসব উচ্চ মার্গীয় কথাবার্তা যেগুলো সংস্কৃতি, কালচার, ধর্ম, এরপরে মনে করেন যে আপনার মানে আছে না এটা হচ্ছে উচ্চ মার্গীয় কথাবার্তার সাথে কিন্তু আমরা ওইরকম ভাবে সরাসরি মানে ফিলোসফিক্যাল কথাবার্তার সাথে কিন্তু আমরা আমাদের ইন্টারাকশনটা খুবই লিমিটেড, তাই না? তো এই লিমিটেড ইয়াটা কি করতে হবে? লিমিটেড ইয়াটা ওই যে আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছেন অ্যাসুরেন্সের বই, ওখানে হচ্ছে ভাব সম্প্রসারণ আধা পেজ আধা পেজ করে দেওয়া আছে, পড়ছেন, ব্যাস আপনি পাবেন কত মার্ক? 7-8, বেশি হলো 10 পাইতে পারেন, এর চেয়ে বেশি আপনি পাবেন না। বা ওইটাও পাবেন না। ঠিক আছে? কারণ হচ্ছে কম্পিটিশন অনেক বেশি টাফ হয়ে যাইতেছে। যখন টিচার হইতেছে একটা একটা পোলা পাবে যে হইতেছে সংস্কৃতি কথা পড়া একটা ছেলে। ঠিক আছে? বা হচ্ছে এখানে হচ্ছে আমি আপনাদেরকে কিছু প্রবন্ধ আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে দিব। হ্যাঁ, কিছু হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট থাকবে কি এই জিনিসটা পড়বেন, পড়ে হচ্ছে নিজের ভাষায় আপনি লিখবেন যে আপনি কি বুঝছেন। এরকম একটা অ্যাসাইনমেন্ট থাকবে, প্লাস অনেক কিছু থাকবে সেগুলোর উপর অ্যাসাইনমেন্ট নাই। সেগুলো হচ্ছে আপনাদের নিজেদের পড়ার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য। যেমন মোতারোজের চৌধুরীর ফুল হইতেছে আমি ইয়াটা নিয়ে আসছি, প্রবন্ধ সংগ্রহটা নিয়ে আসছি। ঠিক আছে? এরপরে যে মূল্যবোধ যুক্তি বিচার এই টাইপের হচ্ছে লেখা কিন্তু আমরা পড়তে পড়তে পারি না, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এরপর হচ্ছে ব্যক্তি ও রাষ্ট্র, জীবন ও বৃক্ষ, মনুষ্যত্ব, তাই না? সো এই যে হচ্ছে জিনিসগুলো, তো এই জিনিসগুলো হইতেছে হচ্ছে লাগা আপনার অবশ্যই প্রয়োজন আপনাদের জন্য পড়া। এবং শুধুমাত্র যে আপনার মোতায়ের হোসেন চৌধুরী তা না, আমার কাছে আমি আপনাদের জন্য আলাদা পড়তেছিলাম, এই লিস্ট হচ্ছে আমি দিব আপনাকে। সেভ মেসেজটা কোথায় দেখায় আরো অনেক অনেক হচ্ছে আমি এখানে বাইর করছি। হ্যাঁ, বিনয় ঘোষের প্রবন্ধ থেকে কিছু প্রবন্ধ আমি বেছে দিব, কাজী মোতাহার হোসেনের প্রবন্ধ থেকে বেছে দিব। ঠিক আছে? বেগম রোকেয়ার কিছু প্রবন্ধ আছে। বেগম রোকেয়ার প্রবন্ধ কেন প্রয়োজন? আপনার ফেমিনিজম টাইপের লেখা, নারীর নারীর হইতেছে ক্ষমতায়নে, সবাই হইতেছে গতানুগতিক লেখা লেখে, নারীর ক্ষমতায়ন নিয়ে সাধারণত 20 মার্কের কোশ্চেন কোনো না কোনো জায়গায় আপনার বিসিএস এ থাকবেই। ঠিক আছে? সো এই কারণে হচ্ছে নারীর ক্ষমতায়ন নিয়ে হচ্ছে আপনার একটু উচ্চ মার্গীয় কথাবার্তা আপনার জানা উচিত। হুমায়ুন আজাদের কিছু খুবই খুবই হচ্ছে আপনার সুন্দর সুন্দর প্রবন্ধ আছে। তো এগুলো আপনি খুঁজবেন কোথায়? এনামূল হকের প্রবন্ধ খুঁজবেন কোথায়? এগুলো এগুলো খুঁজার টাইম তো আপনার নাই, আপনার টাইম আছে খুবই লিমিটেড। এগুলো আমি খুঁজে দিব। আপনার হয়তো 30 থেকে 35টা হইতেছে এরকম প্রবন্ধ কালেকশন দিব। ঠিক আছে? এই প্রবন্ধ কালেকশন থেকে 3টা বা 4টা হচ্ছে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট থাকবে, নিজেদের ভাষায় আপনারা লিখবেন। ঠিক আছে? আপনার এবং দেখবেন যে হচ্ছে আপনার লেখাটা ইমপ্রুভ হচ্ছে কিনা, ওই লেভেলে যাচ্ছে কিনা। মানে একটা হচ্ছে ছোট বাচ্চা, সে হচ্ছে আপনি মনে করেন যে বাংলাদেশি বাচ্চা, তারা আমেরিকানে ছেড়ে দিচ্ছেন, সে কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে কথা বলবে।
সে হচ্ছে দেখতে হইতেছে বাংলাদেশি বা হচ্ছে নিগা, তাই বলে যে সে হচ্ছে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারবে না, এটা কিন্তু হয় না। পরিবেশ কিন্তু মানুষকে এরকম করে ফেলে, আপনি যা শুনেন, আপনি যা পড়েন, আপনি কিন্তু এভাবে ডেভেলপ করেন। তো আপনার যেহেতু প্রবন্ধের সাথে দূর দূরান্তে কোনো সম্পর্ক ছিল না, এবং যখন সম্পর্কর সুযোগ আসছিল আপনি আস্তে করে হচ্ছে লাগে ওই যে মার্জুক রাসেলের একটা মিম আছে না, যে সুমাইয়া শিমুর হচ্ছে পাস করে চলে যায়, আপনি এরকম করে আস্তে করে পাস করে চলে গেছেন, তাই না? তো সেই কারণে কিন্তু আপনার ওই মানে প্রাবন্ধিকরা যে টাইপের হচ্ছে লেখা লিখে এবং আপনার খাতা যে কাটবে, দেয়ার্স আ গুড চান্স সে নিজে একজন প্রাবন্ধিক। ঠিক আছে, ছোট হোক বড় হোক, সে হচ্ছে অবভিয়াসলি কোনো বাংলা প্রফেসর, সে নিজে প্রবন্ধ লেখে। সো তারে স্যাটিসফাই করতে হলে আপনার ওই লেভেলের লেখা লিখতে হবে, তাই না? সো ওই লেভেল লেখা লিখতে হলে কি করতে হবে? অন্তত 30টা প্রবন্ধ আমি আপনাকে দিব, এসব উচ্চমার্গীয় কথাবার্তা, আপনারা এগুলো ফলো করবেন। হোপফুলি আপনার লেখা অনেক অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। ঠিক আছে, কেউ কি হাত তুলছে নাকি কথাবার্তা বলার জন্য? হাত টাত পরে তুলেন, আমি আমি হচ্ছে টান দিয়ে শেষ করি। আপনাদের যদি কোশ্চেন থাকে, খাতা কলম নিয়ে যদি বসে থাকেন, আপনারা একটু লিখে রাখবেন প্রশ্নগুলো, আমি লাস্টে নেব না। আমার হচ্ছে ফ্লুয়েন্সি ব্রেক হয়ে গেলে পরবর্তীতে সমস্যা হয় এটা কন্টিনিউ করা। সিমিলারলি হতেছে যে আমার সারমর্ম লিখতে হবে। এখন হচ্ছে আবার 45 বিসিএস এ কিন্তু সারমর্ম আসে না। 45 বিসিএস এ আপনার সাধারণত দুইটা হতেছে আপনার অপশন থাকে। 45 বিসিএস থেকে আপনি দেখবেন যে অপশন প্রথাটাই উঠে গেছে, অপশন বলতে কিছু নাই, সব একটা একটা রচনা, তাই না? তো এখানে দেখেন, এখানে হচ্ছে যে ভাব সম্প্রসারণ, সারাংশ। তো এখানে হচ্ছে লাগে আপনার এই জায়গাগুলোতে কি একটু প্রাবন্ধিক লেভেলের লেখাবার্তা, একটু হচ্ছে সাহিত্যিক লেখাবার্তার প্রয়োজন। আচ্ছা, এরপরে হচ্ছে তাই না, আপনাদের হচ্ছে বাংলায় যে সাহিত্য যে ইয়াটা আছে, এখানেও কিন্তু হচ্ছে আপনাদের এই যে আপনারা নর্মাল যেসব আপনারা হয়তো শিকড় আমরা পড়তে বলি, শিকড় বইটা ভালো মোটামুটি মানে কভার করবে কম পড়ার জন্য। বাট হচ্ছে আপনার পড়তে হবে কি জানেন? পড়তে হবে হচ্ছে লাগে আপনার যেমন হচ্ছে মনে করেন যে বুদ্ধদেব বসুর হইতেছে কিছু ইয়া আছে রবীন্দ্রনাথের উপর, নজরুলের উপর, এখানে হচ্ছে কিছু প্রবন্ধ আমি দিব। সাহিত্য মানে সাহিত্যিকরা সাহিত্যিকদের কিভাবে ডিফাইন করে। আপনার মনে করেন যে প্রশ্ন আসলো কি, যে বিদ্রোহী কবিতার পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের বিশেষত লেখন, তো এখানে হচ্ছে কি আপনার কাজী নজরুলের একটু হচ্ছে আপনার প্রশংসা করতে হবে না শুরুর দিকে, বিদ্রোহী কবিতার মেইন ইয়াতে আসার আগে একটু কাজী নজরুল না 2 4 5 লাইন লিখতে হবে না? লেখার পরে হতেছে নিম্নোক্ত বিষয়গুলো হয়তো দেখা যেতে পারে, সেটা আপনি হচ্ছে দিতে পারেন। ঠিক আছে, তো এর আগে যে বিদ্রোহী কবিতার পৌরাণিক অনুষঙ্গ, এটা হয়তো দেখবেন যে বুদ্ধদেব বসুর নজরুল নিয়ে যদি কোনো ইয়া থাকে, লেখা থাকে, সেখানে কিন্তু সরাসরি এটা নিয়ে তারা আলোচনাই করা আছে। এবং আমি পার্সোনালি হইতেছে একটা বই ফলো করতাম, সেটা হইতেছে মাহবুবুল আলম বাংলা সাহিত্যের ইতিহাস, আমার খুবই পছন্দের একটা বই। এবং এইটা এইটা হচ্ছে আমি পুরাটা মানে অনেকটুকু শেষ করছি, পুরাটা হয়তো শেষ হয় নাই, 70% হয়তো আমি শেষ করছিলাম, মানে যতটুকু যতটুকু লাগে আর কি। তো এই বইটা পড়ার ফলে হয়েছে কি, আমার যে সাহিত্যের প্রশ্ন এগুলো লিখতে হয় একটু সাহিত্যিকদের মতো করে। ঠিক আছে, মানে আপনার একটু বিশেষণ অ্যাড করা, একটু সুন্দরভাবে ইয়া করা। আমার একটা ইয়া দেখাতে পারলে ভালো হইতো, এখানে মনে হয় আছে মোতার হোসেন চৌধুরীর সাহিত্য নিয়ে হচ্ছে, যেমন মনে করি রবীন্দ্রনাথ। তো দেখেন, আপনি যখন শুরু করবেন যে কবি কোনো বিশেষ জাতির নয় সমগ্র বিশ্বের, অথবা তার চেয়েও সত্যভাবে দেখতে গেলে বিশ্বের সমগ্র বিশ্বেরও নয়, তার চিত্ত কল্পনা ও আদর্শ ভাইয়া হৃদয় বইটার নাম সঙ্গম। কি বলবেন? এখানে লিখে দিয়েছি আমি, বাংলা সাহিত্যের ইতিহাস। হ্যাঁ, ওই লিখছিলাম। আচ্ছা, আমি বলে দিব, আপনারা বেঁচে আছেন তো সমস্যা নাই, বা হচ্ছে আমার গ্রুপে কোশ্চেন করেন, আমি বলে দিব। আপনি খেয়াল করেন মানে মানে একজন রাইটার আরেকজন রাইটারকে কিভাবে ডিফাইন করে। ঠিক আছে, সত্যভাবে দেখতে গেলে সমগ্র বিশ্বেরও নয়, তার চিত্ত কল্পনা ও আদর্শ হৃদয়ঙ্গম করে সঞ্জীবিত। ঠিক আছে, তো এই টাইপের হচ্ছে লেখা। হয়তো আপনি এই 2 3 মাসে লিখতে পারবেন না, বাট যতটুকুই আপনি পারেন এগুলো যত বেশি পড়বেন, ঠিক আছে, যত বেশি পড়বেন তত হইতেছে দেখবেন যে আপনার কলম দিয়ে অটোমেটিক জিনিসগুলো বের হচ্ছে। ঠিক আছে, তো এরকম কিছু সাহিত্যিক টাইপের প্রবন্ধ হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে। মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস যেটা, সেখান থেকে আমার কিছু হচ্ছে নোট আছে, কিছু ইয়া আছে, বই মানে বইয়ের পৃষ্ঠা দাগানো আছে, যে এখানে এখানে সুন্দর সুন্দর কিছু কথাবার্তা আছে। আমি চেষ্টা করব এই পুরা 2.5 3 মাস যতদিনই আমরা টাইম পাই, আমি যতটুকু আহ, শুনেছি পরীক্ষা পিছাইতেও পারে, এবং হইতেছে বিগত যত বিসিএস হয়েছে সব বিসিএস রিটার্নের পিছাইছে। সো হোপফুলি আপনাদের অনেকেই হয়তো হতাশ হয়ে যাবেন, বাট আমি স্টিল বিলিভ করি হয়তো পরীক্ষা পিছাইলেও পিছাইতে পারে, বাট ওই রিস্ক আমরা নিব না। আমরা 2.5 3 মাস টার্গেট করি। এর ভিতরে যেহেতু আমরা আসলে মানে সবকিছু পাল্টাই ফেলতে পারবো না, আমাদের যতটুকু আমাদের হাতে আছে আমরা ততটুকু পড়বো। অন্তত 30টা প্রবন্ধ এবং এরকম সাহিত্যিক টাইপের আরো 5 7টা প্রবন্ধ আমি আমি হতেছে কিছু কালেক্ট করে দিব আপনাদের, এগুলো হচ্ছে আপনারা পড়বেন। এবং এগুলোর উপরে আমি বসে বসে আপনাদের রিডিং করে ক্লাস নিতে পারবো না, আপনার নিজের ফ্রি টাইমে এগুলো পড়ে নিতে হবে। কিছু টাস্ক দিব, সে টাস্কগুলো করবেন, অতটুকু আমি দেখতে পারি আপনাদের টাস্কগুলো দেখে যে হচ্ছে কিনা, বা হচ্ছে আরো কিভাবে ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে লগা আপনার এই সারমর্ম, সারাংশ এবং সাহিত্যর যেই পার্টগুলো আছে, সেইখানে হইতেছে ভালো করার কৌশল। ঠিক আছে, এবং এরপরে মনে করেন যে আসে হচ্ছে লগা আপনার এই প্রবন্ধ রচনা।
প্রবন্ধ রচনা হয়তো এইখানে আপনার একটা দেখতেছেন, আমরা আসেন একটু পুরাণ যুগে চলে যাই। পুরাণ যুগে দেখবেন যে হচ্ছে আমার দেখেন সাধারণত হচ্ছে আপনার অর্থনৈতিক রিলেটেড একটা হচ্ছে যে থাকতোই, মানে আগের হচ্ছে একটা প্যাটার্ন ছিল। আমরা যখন প্রিপারেশন নিয়েছি 41-43 পর্যন্ত প্যাটার্ন ছিল কি, একটা অর্থনৈতিক বিষয়ক একটা জিনিসপাতি থাকবে, একটা মুক্তিযুদ্ধ বা এই টাইপের কিছু হচ্ছে থাকতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে স্বদেশ প্রেম, মানে এই কিছু আছে উচ্চ মার্গীয় কথাবার্তা, যেমন বার্ধক্য হচ্ছে বৃদ্ধাশ্রম। ঠিক আছে, যেদিন সবকিছু গোল মেলে, এই টাইপের হচ্ছে সাহিত্যিক ডিমান্ডিং যে হচ্ছে লাগা আপনার এরকম জিনিস থাকে সাহিত্য রিলেটেড। আর কিছু থাকে হচ্ছে অর্থনীতি রিলেটেড। সবার টার্গেট থাকে কি, যেহেতু অর্থনীতি রিলেটেড জিনিসপাতি আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিকে অলরেডি পড়ে আসছি, এই টাইপের হচ্ছে রচনাইগুলো যাতে আমরা আনসার করতে পারি। ঠিক আছে, এবং প্রত্যেক বিসিএস এ সিমিলার টাইপের জিনিসপাতি ছিল। ঠিক আছে, যেমন মনে করেন যে এখানে কি আসছে, মুক্তিযুদ্ধের চেতনা, প্রাচীন ঐতিহ্য, যে দেখেন বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য। এরপর হচ্ছে এই যে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও প্রতিকার, এটা কি বাংলাদেশ বিষয়াবলিতে আছে না, আলাদা করে কিন্তু এই রচনা পড়া লাগে না, ওইটা ওখানে ভালো মতো পড়ে নিলেই হয়ে যায়। নারী উন্নয়ন, নারী উন্নয়ন নিয়ে আমাদের বাংলাদেশের ফুল লেজিট একটা চ্যাপ্টার আছে, লৈঙ্গিক ইস্যু। ঠিক আছে, জেন্ডার ইস্যু। তো এই জেন্ডার ইস্যু কিন্তু যে নারী উন্নয়ন নিয়ে আলোচনা করছে পুরোটা। তো ওইখানে কিন্তু হচ্ছে আমার কভার হয়ে যাচ্ছে, আমার আলাদা করে রচনা পড়তে হইতো না। ঠিক আছে, ইভেন হচ্ছে 45-এ যে রচনাটা আসছে সেই রচনাটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনার না পড়লেও হয়, ইন্টারনেট এবং বিশ্ব ব্যবস্থা না পড়লেও হয়। বাট হচ্ছে আপনার যদি হইতেছে এরকম একটা রচনা আপনার দিয়ে দিল যেদিন সব গোল মেলে, হ্যাঁ, বা মনে করেন যে আপনাকে দিয়ে দিল যেমন মনে করেন যে চিত্ত জেতা ভয় শূন্য উচ্চ জেতা শীত, যেটা নিয়ে আপনি ভাব সম্প্রসারণ লিখতে দিলেই হইতেছে আপনার হয়তো ঝামেলা হয়ে যাবে, সেই জায়গায় আপনার এখানে একটা রচনা লিখতে হবে 40 মার্কের, তাই না? তো এইসবের জন্য হচ্ছে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করবেন, এসব প্রবন্ধ পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আশা করি আমি হচ্ছে অনেকটা হচ্ছে এই জায়গাগুলো ক্লিয়ার করে ফেলছি। ঠিক আছে, এরপরের দিকে আমি একটু আগাই আমি। সারাংশ কমপ্লিট, সারমর্ম কমপ্লিট, অনুবাদ। ঠিক আছে, তো অনুবাদের ভিতরেও আসলে অনেক বেশি জরুরি, আমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা জরুরি। আহ, এবং হইতেছে অনুবাদ সাহিত্য নিয়ে হচ্ছে আমি কিছু দিব আপনার হচ্ছে। অনুবাদ হচ্ছে আমি পার্সোনালি কি করতাম, প্রজেক্ট সিন্ডিকেট ফলো করতাম। আপনারা তো অনেকে এটার অ্যাক্সেস পাবেন না, আমার পক্ষে অ্যাক্সেসটা সহজ ছিল। আমি দেখি আমি হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট আবার অ্যাক্সেস পাই কিনা। সো প্রজেক্ট সিন্ডিকেটের অনেক লেখা দেখবেন যে কালের কণ্ঠ, প্রথম আলো, বণিক বার্তা, অনেক অনেক জায়গায় আপনি দেখবেন যে সম্পাদকীয় পাতায় লেখা থাকে যে এই জিনিসটা আপনার প্রজেক্ট সিন্ডিকেট থেকে অনুবাদকৃত। ঠিক আছে, অথবা হচ্ছে লাগে আপনার কি বলে, আমি লিখে দিই প্রজেক্ট সিন্ডিকেট। হ্যাঁ, প্রজেক্ট সিন্ডিকেট থেকে এই লেখাটা হচ্ছে লাগে আপনার না হয়েছে, এরকম কিন্তু লেখা থাকে। অথবা হচ্ছে অনেক সময় হচ্ছে লেখা থাকে যে হচ্ছে ইকোনমিস্ট ম্যাগাজিন থেকে। ঠিক আছে, অথবা অনেক সময় লেখা থাকে হচ্ছে লাগে আপনার ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিন থেকে। ঠিক আছে, এই এই ম্যাগাজিন থেকে এই জিনিসটা অনুদিত, বিভিন্ন হচ্ছে আপনার পলিটিক্যাল ইস্যুস এন্ড এভরিথিং। সো এইগুলা হচ্ছে আপনার ফলো করলে কি হবে, আপনার একই সাথে এম্পিরিক্যাল এবং প্রবলেম সলভিং, কোনো কোনো ক্ষেত্রে কনসেপচুয়াল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফুল একটা জিনিসের উপর আপনার ভালো একটা আইডিয়া হবে। কারণ ইন্টারন্যাশনাল কিন্তু ট্রেন্ডিং জিনিসপাতি আসে, পুরান জিনিস কিন্তু সাধারণত ফরেন মানে ইন্টারন্যাশনালে আসে না। হ্যাঁ, সো ওইখানে একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। প্লাস আপনি কি করতেছেন, আপনি মানে ওইখানে যারা অনুবাদ করতেছে তারা প্রফেশনাল অনুবাদ। হ্যাঁ, মানে প্রথম আলো নিজস্ব অনুবাদ, তাদের হচ্ছে কাজে অনুবাদ করা, প্রফেশনালি অনুবাদ করে এরকম মানুষজনদের অনুবাদ করতেছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে সালাউদ্দিন স্যার বা হচ্ছে আপনার কোনো কোনো ক্ষেত্রে মানে খুব বড় বড় রাইটার যারা আছেন তারা হইতেছে কোনো একটা হচ্ছে নিয়ে আসছে, অনুবাদ করে নিয়ে আসছে। তো তাদের লেখার কোয়ালিটি কিন্তু অন্যরকম, তাই না? তো আমি হইতেছে দেখতাম কি এরকম প্রজেক্ট সিন্ডিকেটের মাসে একটা দুইটা পাইতাম, ইকোনমিক্সের মাসে একটা দুইটা পাইতাম, এরকম হচ্ছে অনুবাদ করা হয়েছে। তো সেগুলো হচ্ছে আমি কালেক্ট করে রাখতাম। সেগুলো হচ্ছে আমি পরবর্তীতে নিজে নিজে দেখতাম যে আসলে দুইটা পাশাপাশি রেখে অনুবাদটা কিরকম হয়েছে। সো আমার অনুবাদের দক্ষতা মোটামুটি এই কারণে ভালো হয়েছিল। আর এছাড়া আরেকটা জায়গা আছে, সেটা আপনারা জানেন কিনা জানি না, ALBD.com। ALBD.com আওয়ামী লীগের নিজস্ব যে ওয়েবসাইট আছে, সেখানে ঢুকে হচ্ছে আপনারা দেখবেন, দেখাইতে পারলে ভালো হইতো। ALBD যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে হচ্ছে আপনি ঢুকে দেখতে পারবেন কি, আপনার হচ্ছে থাকে ওই যে আপনার হচ্ছে মানে নিবন্ধ। ঠিক আছে, বিশেষ নিবন্ধ বাংলায় ঢুকলে দেখবেন যে বিশেষ নিবন্ধ। সো এখানে উপরে দেখবেন যে বাংলা অপশন আছে, ইংরেজি অপশন আছে। ঠিক আছে, বাংলা ইংরেজি দুইটাই অপশন আছে। সো ALBD তে সাধারণত ম্যাক্সিমাম প্রবন্ধ কি হয়, আপনার বাংলা এবং ইংলিশ দুইটাই হচ্ছে আপলোড করা হয়। এবং লিখবে কে, হিরেন পণ্ডিত লিখবে বা ঢাকা ভার্সিটির কোনো প্রফেসর লিখবে, ফজলুল স্যার নিজে লিখবে। হ্যাঁ, সো হিউজ হিউজ হচ্ছে লোক আপনার এই জিনিসগুলো। সো এই ALBD তে, এবং ALBD হচ্ছে কেন আমি ফলো করতাম, কারণ বাংলাদেশে খুব বেশি, মানে আমি ALBD ফলো করা শুরু করছি যে বাংলাদেশের উন্নয়ন টাইপের কিন্তু জিনিস থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে। বাংলাদেশ বিভিন্ন টাইপের উন্নয়ন, রুরাল হইতে পারে, বা আপনার হইতেছে ইকোনমিক হইতে পারে, আপনার নারীর উন্নয়ন হইতে পারে,
এনি কাইন্ড অফ উন্নয়ন, সেই উন্নয়নের অনেক তথ্য, অনেক বেশি আর্টিকেল আপনি দেখবেন যে এএলবিডিতে দেওয়া হয়েছে। মেইনলি হচ্ছে আপনার সরকারকে প্রেস করে লেখা হয়েছে। হ্যাঁ, সো সরকারকে প্রেস করে লেখার একটা সুবিধা কি, সরকারের গৃহীত পদক্ষেপ আপনি কই খুঁজবেন, এগুলা বইয়ে হয়তো অনেক ক্ষেত্রে দেওয়া আছে, অনেক ক্ষেত্রে নাই। সরকারের গৃহীত পদক্ষেপ রিয়েল টাইমে হইতেছে, আমি দেখতে পারতেছি। হ্যাঁ, ওখান থেকে যেসব আর্টিকেল আমি কালেক্ট করতাম একদম রিয়েল টাইম, মানে এই কালকেই হচ্ছে আপনার একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপের এলবিডিতে সেটা নিয়ে লেখা চলে আসছে, তাই না? So আপনি আজকে বই কিনছেন, শিকড় কিনছেন বা ইউনিক কিনছেন, আপনি পরীক্ষা দিবেন 4 মাস 5 মাস পরে, অথবা কপাল ভালো হইলে, কপাল খারাপ হইলে 3 মাস পরে। সো এই জিনিসগুলো কিন্তু আপডেটেড না, তাই না? সো ওই ক্ষেত্রে অনেক সময় এলবিডি ওয়েবসাইটটা ভালো মানে ফলো করবেন। হ্যাঁ, সো এলবিডি ওয়েবসাইট ফলো করলে কি হবে, ওখান থেকে কিন্তু আমি মানে এটা আমার নিজের ইয়া করা, যে এখান থেকে তো ভাই অনুবাদও করা যায়, কারণ ওটার ইংরেজি আর্টিকেলও পাইতেছি, আমি বাংলা আর্টিকেলও পাইতেছি, তাই না? মানে অনেকগুলোরই আপনি এরকম সিমিলার পাবেন। সো এগুলো হচ্ছে যারা পাবেন, অবশ্যই আমাদের যে গ্রুপটা আছে, আমাদের গ্রুপটা কি মানে একে অপরকে আমরা হেল্প করি, তাই না? সো অবশ্যই এখানে হচ্ছে আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নিজেরা খুঁজবো। এই যে ভাইয়া পাইছে আজকে একটা নিবন্ধ, আপনারা অবশ্যই বাংলা এবং ইংলিশ দুইটাই হচ্ছে লোকে আপনার কন্ট্রোল পি চেপে আপনি ওটার পিডিএফটা করে গ্রুপে শেয়ার করে দিবেন, রাইট? সো এইভাবে করে কিন্তু খুবই ইজিলি কিন্তু আমরা এই মানে অনুবাদটা মোটামুটি ভালো করতে পারি। হ্যাঁ, মানে অনুবাদ হচ্ছে আপনার কি বললাম, যে বিদেশি ম্যাগাজিনগুলো থেকে আপনার অনেক সময় দেখবেন যে পত্রিকায় আপনারা পাবেন যে এটা অনুবাদ করা হয়েছে। আপনারা যদি না খুঁজে পান, আমারে বলেন যে ভাইয়া আজকের পত্রিকা পড়তে নিয়ে দেখি যে এই ম্যাগাজিন থেকে এই আর্টিকেলটা নেওয়া হয়েছে, আমারে বলবেন, খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? অথবা এলবিডি ওয়েবসাইট থেকে আপনারা খুঁজে খুঁজে বসে এগুলা কিন্তু অনুবাদ করতে পারেন, ঠিক আছে? আর এছাড়া অনুবাদের অনেক ইয়ে আছে, একটু বিমূর্ত টাইপের জিনিসপাতি আসা বললে অনুবাদ একটু কিন্তু আপনারা পেন খেয়ে যাবেন। বিমূর্ত মানে কি, যে যেমন আপনার একসময় টলারেন্স আসছে, অনেক সময় মনে ফস্টার একটা লেখা দিয়ে দিল, চার্লস ডিকেন্সের একটা উপন্যাসের একটা প্যারা এনে তুলে দিল, এগুলাতে একটু প্যারা খাবেন ভাই। হ্যাঁ, ওগুলা কিছু করার নাই। বাট ম্যাক্সিমাম হচ্ছে আপনি যদি প্রশ্ন দেখেন, ম্যাক্সিমাম জিনিস কিন্তু ওগুলাই আসে ঘুরে ফিরে, আপনার হচ্ছে কমন পরিচিত টপিক থেকে আসে। দুই একটা বিসিএস হয়তো আপনি কান্নাকাটি করে দিচ্ছেন, কি ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে কাজী নজরুল ইসলাম রিলেটেড একটা আসলো, অথবা মনে করেন যে আপনার প্লেটো, মুক্তিযুদ্ধ রিলেটেড জিনিসপাতি প্রচুর আসতো এক সময়, খালি মুক্তিযুদ্ধ আসতো, ব্লু ইকোনমি, তাই না? এগুলো হচ্ছে আপনার, এগুলো নিয়ে আর্টিকেল অবশ্যই আপনি কোনো না কোনো জায়গায় পড়বেন। একদম হচ্ছে আপনার উচ্চ মার্গীয় জিনিসপাতি আপনার সাধারণত আহ আর কি ইয়া আসে, যেমন হচ্ছে যে এখানে হারকিউলিস নিয়ে আসছে, এইটা হচ্ছে উচ্চ মার্গীয় জিনিসপাতি মাঝে মধ্যে চলে আসে, মাঝে মধ্যে হচ্ছে জাস্ট হচ্ছে কি আসে, মুক্তিযুদ্ধ রিলেটেড খুবই সিম্পল একটা প্যাসেজ চলে আসলো, তাই না? দ্য এইম অফ এডুকেশন। তো এই টাইপের যে জিনিসগুলো আছে, এগুলোর জন্য হচ্ছে আমাদের অনুবাদের জন্য এই টাইপের জিনিসগুলো ফলো করতে হবে। আমরা একই সাথে বাংলাদেশ এবং আন্তর্জাতিক একটা হেল্প পেয়ে যাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের অনুবাদ ভালো হয়ে যাচ্ছে। আর অনুবাদের জন্য এগুলো ছাড়াও যে আমরা যেহেতু প্রবন্ধ পড়তেছি, সেই প্রবন্ধ থেকে কিন্তু আমার অনুবাদে মোটামুটি একটা ভালো দক্ষতা আমার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমার কি আছে, গ্রন্থ সমালোচনা। গ্রন্থ সমালোচনা আমি কি করব, গ্রন্থ সমালোচনার আমি কিছু নোট পাতি শেয়ার করবো আপনাদের সাথে, ঠিক আছে? গ্রন্থ সমালোচনার নোট একটা হচ্ছে আপনার ইয়া আছে, গ্রন্থ সমালোচনায় তারিক মঞ্জুর স্যারের কিছু জিনিসপাতি আছে, সেগুলা আমি পার্সোনালি ফলো করতাম। এছাড়া হচ্ছে আমার কিছু নোট আছে। সো গ্রন্থ সমালোচনা এরকম নোট পাবেন, গ্রন্থ সমালোচনা লেখার একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের ভিতর ফেলে দিয়ে যে কোনো বই আপনি লিখে ফেলতে পারবেন। এবং গ্রন্থ সমালোচনায় ভালো করতে হলে আপনাদের কি করতে হবে, রাইটাররা রাইটারদের সমালোচনা করে, ঠিক আছে? সাহিত্যিকরা সাহিত্যিকদের সমালোচনা করতেছে, সেই সব সমালোচনা আপনার পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। এবং সেগুলো হইতেছে 15-20টা হয়তো আমি আমার পিসি খুঁজলেই পাওয়া যাবে, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো আমরা, ঠিক আছে? সো ওই জিনিসগুলো আপনাদের বেশি বেশি পড়তে হবে। অবশ্যই আপনি শিকড় পড়েন, শিকড়ের গ্রন্থ সমালোচনা খারাপ না, আপনার হচ্ছে ব্যাকআপ দেওয়ার জন্য অতটুকুই এনাফ। বাট স্টিল আপনি যদি হচ্ছে একজন সাহিত্যিক যে আরেকজন সাহিত্যিকের সমালোচনা করতেছে সেইটা পড়তে পারেন, খুবই খুবই ভালো হবে। বিশেষ করে যে মাহবুবুল আলমের এই যে বইয়ের নামটা লিখে দিই, বাংলা সাহিত্যের ইতিহাস, মোটা বই, হ্যাঁ, অনেক বেশি দাম হবে, 700-800 টাকা তো দাম হবেই। সো রিকমেন্ডেড না, সবাই এটা অ্যাফোর্ড করতে পারবেন না, বা কেনার অতটাও আসলে হয়তো প্রয়োজন অনেকে মনে করবেন না, যারা হচ্ছে শৌখিন। আমি তো হচ্ছে প্রচুর বই কিনতাম, তো আমার কাছে এইসব ইয়া থাকতো, বই থাকতো। সো মাহবুবুল হকের এই বাংলা সাহিত্যের ইতিহাস বইটা হচ্ছে আপনারা যদি কিনতে চান কিনতে পারেন। ওইখানে হচ্ছে সাহিত্য সমালোচনা বেশ কিছু জায়গায় করা হয়েছে। আর এছাড়া হচ্ছে আমি পার্সোনালি কিছু আর্টিকেল দিব, বিভিন্ন হচ্ছে প্রবন্ধ আছে আমার কাছে, যে হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পুতুল নাচের ইতিকথার উপরে একটা মনে করেন যে প্রবন্ধ লিখছে, ঠিক আছে? সো ওই জিনিসটা আপনাদেরকে দিয়ে দিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আপনার হচ্ছে 3টা রেখার উপর 3টা হচ্ছে লাগে আপনার প্রবন্ধ, অলরেডি কয়েকটা মানে কয়েকশো হয়তো গ্রন্থ সমালোচনা আছে, সেখান থেকে হচ্ছে বেছে আপনার ঢাকা ভার্সিটির প্রফেসর স্যারদের 2-3টা কিন্তু আমি আপনাদেরকে ছেঁকে এনে আমি দিতে পারি, ঠিক আছে? প্লাস হচ্ছে মাহবুবুল হকের কিছু বইয়ের হচ্ছে হয়তো আমি কাট পিস হচ্ছে আপনাদেরকে দিলাম, এইটুকু হচ্ছে আপনাদের জন্য ইনশাল্লাহ আমি করবো। তো গ্রন্থ সমালোচনা এদের যদি ফলো করেন, আমি মনে করি গ্রন্থ সমালোচনা আপনাদের এই কোর্স যদি মোটামুটি ফলো করেন 12+ পাওয়া উচিত। মানে 12-র নিচে কেন পাবেন আমি জানি না,
মোটামুটি যদি যা বলি তা ফলো করতে পারেন আর কি, ঠিক আছে। এবং আমাদের গ্রন্থ সমালোচনার ফরম্যাটগুলো কিন্তু অনেক বেটার ছিল। হ্যাঁ, কামরুল ভাই বা হচ্ছে জিশান ভাইয়ের খাতা টাতা শেয়ার করছে কিনা আমি জানি না, মানে কড়া কড়া গ্রন্থ সমালোচনা ছিল আমাদের, ঠিক আছে। এবং শিপন শিপন বলাটা হইতেছে আনসারে গিয়ে ঝামেলা হয়েছে, ওদের তো হচ্ছে 15 মাসের একটা রিগোরাস ট্রেনিং এর ভিতরে যেতে হয়। ওর কাছে গ্রন্থ সমালোচনা খুব ভালো ভালো নোট ছিল, আমি দেখি আমি জোগাড় করতে পারি কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গ্রন্থ সমালোচনা কি করতে হবে, আমরা যে নোটপাত দিয়ে দেবো কিছু পড়বেন, কিছু কাট পিস দেবো, এগুলো পড়বেন। এবং রাইটারদের সমালোচনা করতেছে এরকম সমালোচনা আপনাদের পড়তে হবে। না হলে হচ্ছে আপনারা বুঝবেনই না যে আপনি অ্যাকচুয়ালি মানে আলটিমেট এইমটা কি আপনার। আপনি আলটিমেট এইম ওই রাইটারদের মতো করে লেখার আপনি এইম রাখবেন, আপনি একটা সার্টেন পর্যায়ে পৌঁছে যেতে পারবেন। নাইলে আপনি কি করবেন, ওই গতানুগতিক যা লেখা, এটা খুব ভালো একটা উপন্যাস, পড়ে খুব ভালো লাগছে, এইখানের ভিতরে এই চরিত্র আছে, এইসব ভুগি চুগি লিখবেন, 5 6 7 পাবেন, এর চেয়ে বেশি আপনার পক্ষে আসলে অ্যাটেন্ড করা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, সো ট্রান্সলেশন গুলো হচ্ছে একটু দেখবেন যে আপনার একটু হচ্ছে আপনার যা আসে পারার মতো জিনিসপাতি আসে, মাঝে মধ্যে যে ব্লু ইকোনমি টাইপের যেসব জিনিস আসে, বা আপনি মনে করেন টপোগ্রাফিক্যাল ফিচার, এরপরে মনে করেন যে এই টাইপের যে পদ্মা ব্রিজ, এগুলোর ক্ষেত্রে আপনার যে জিনিসটা খেয়াল রাখা লাগে সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল টার্ম। হ্যাঁ, টেকনিক্যাল টার্মগুলো খুবই 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 ইম্পর্টেন্ট এখানে। ওই এক্সাক্ট টেকনিক্যাল টার্ম হচ্ছে না লিখতে পারলে অনেক ক্ষেত্রে হয়, বাট অনেক ক্ষেত্রে আপনার খাতাগুলো যেহেতু হচ্ছে আপনার একটু সাহিত্যিক টাইপের মানুষটাই দেখে, আপনার হয়তো ওই ইয়ারা দেখবে না, মানে বাংলাদেশ আন্তর্জাতিক ওই লেভেলের মানুষজন হয়তো দেখবে না। সো সেই ক্ষেত্রে হইতেছে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে আপনার আসে হচ্ছে একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি সাধারণত এসে থাকে। টেল অফ টু সিটিজ এর হচ্ছে অনুবাদ আসছে, পোয়েট্রির হইতেছে বিউটি, রিডিং হ্যাবিট, ধোবি ঘাট, ইম্পর্টেন্স অফ রিডিং, থ্রি প্যাশনস অফ লাইফ, মানে খুবই হচ্ছে আপনার সাহিত্য গুণ সম্পন্ন জিনিসপাতি কিন্তু এসে থাকে, ঠিক আছে। তো এই যে সাহিত্য গুণ সম্পন্ন জিনিসপাতি আপনারা কই পাবেন, তাই না? So আমরা হয়তো কিছু সাহিত্য গুণ সম্পন্ন ট্রান্সলেশন আপনাদের দিয়ে পড়াবো, বিভিন্ন রাইটারদের লেখা। এগুলো সাধারণত আমি খেয়াল করছি আইএলস এর ইয়া থেকে নিয়ে আসে। আইএলস এর প্যাসেজ আছে না, আইএলস এর প্যাসেজ থেকে অনেক সময় দেখা যায় কি, আমি দেখছি হুবহু এখান থেকে কমন পড়ে গেছে, ঠিক আছে। অথবা হচ্ছে অনেক সময় নিউজ পেপার থেকে হুবহু কমন পড়ে গেছে। ঠিক আছে, তো এরকম হচ্ছে কিছু ট্রান্সলেশন হচ্ছে আপনাদেরকে হয়তো প্র্যাকটিস করাবো। আমাদের হয়তো ক্লাস দেখতেছেন, হয়তো 3টা বা 4টা ক্লাস হবে, বাট ক্লাস তো ক্লাস, বাট অ্যাসাইনমেন্ট হচ্ছে হয়তো আপনাদের বেশ কিছু থাকবে, হ্যাঁ, অনেক ভালো পরিমাণেই থাকবে। সো ওগুলো হচ্ছে করলে মোটামুটি ট্রান্সলেশন ভালোই কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বিগত বছরের লিখিত কোশ্চেনে আপনি কাল্পনিক সংলাপ লেখেন। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ট্রান্সলেশন পর্যন্ত বলি, এরপর আমি আবার আগাবো। লাস্টে হচ্ছে আমি এসে দিয়ে শেষ করে দিব। এর ভিতরে যা বলছি এর ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে? আমি তাহলে কোশ্চেনগুলো নিয়ে নিব। আচ্ছা, আবার আসেন, ট্রান্সলেশন পর্যন্ত মোটামুটি বললাম। বাংলা ট্রান্সলেশন দেখেন, নৌকাবাজ, কিশোর মুক্তিযোদ্ধা, ম্যাক্সিমাম জিনিসই মুক্তিযোদ্ধা 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 মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিস এই টাইপের জিনিস আসতো, তাই না? আবার কিছু হচ্ছে আপনার বাঙালি সংস্কৃতির উৎস, আদিবাসী সংস্কৃতি, এই টাইপের কিছু জিনিসপাতি আসতো। তো এই ক্ষেত্রে হচ্ছে যেমন রোহিঙ্গা শরণার্থী আসলে কিছু হয়তো আপনার টেকনিক্যাল টার্ম আছে, বাট ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে আপনার কিছু কমন জিনিসপাতি হয়তো এসেছে, যেগুলো নিয়ে আপনার হয়তো খুব বেশি হইতেছে আপনার টেনশন করা লাগবে না, হ্যাঁ। ওগুলো হচ্ছে আমাদের ট্রান্সলেশন যে প্র্যাকটিস দিব ওগুলা মোটামুটি কভার করে ফেলবো। এবং হচ্ছে আমরা হয়তো আপনাদেরকে টপিক ওয়াইজ গুছাই দিব, যে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক ট্রান্সলেশন, ইকোনমিক রিলেটেড ট্রান্সলেশন, সংস্কৃতি বা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতির উপর ট্রান্সলেশন, ঠিক আছে, চেতনা ভিত্তিক, মুক্তিযুদ্ধ চেতনা ভিত্তিক ট্রান্সলেশন, এরকম হচ্ছে থাকবে। এরকম হচ্ছে কতগুলো ক্যাটাগরি করে আপনাদেরকে ট্রান্সলেশন টুকটাক দেওয়া হবে, সো খুব বেশি ইনশাল্লাহ পেইন হবে না, হ্যাঁ। আচ্ছা, কাল্পনিক সংলাপ থেকে আমি বলি। কাল্পনিক সংলাপ এটা লেখার সিস্টেম আছে। কাল্পনিক সংলাপ আপনাদেরকে দেখাবো আমাদের নোটপাতি থেকে। কাল্পনিক সংলাপ আমি পার্সোনালি তারিক মঞ্জুর স্যারটা ফলো করতাম, এবং এই লেভেলে আপনার বাংলাদেশের কোনো বইয়ে নাই। আপনি যত 5,000 টাকা দিয়ে এক সেট বই কিনে নিয়ে আসেন একটা নির্দিষ্ট প্রকাশনের, সেই বইও নাই, ঠিক আছে। কেন নাই আমি জানি না। তারিক মঞ্জুর স্যারের যে ফরম্যাট, সেই ফরম্যাটটার উপর ভিত্তি করে আমরা কিন্তু হচ্ছে এই নোটপাতি করে নিজেরা নিজেরা কাল্পনিক সংলাপ ব্যবহার করতাম। এবং হচ্ছে কাল্পনিক সংলাপগুলোর হচ্ছে টপিকগুলো যদি আপনারা একটু খেয়াল করেন, আহ কাল্পনিক সংলাপ, করোনাকালে শিক্ষা ব্যবস্থার ক্ষতি, ঠিক আছে। এরপরে মনে করেন যে কি আসছে, যেমন মনে করেন যে এখানে আসলো আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলা ভাষার অপপ্রয়োগ, তাই না? একটু হচ্ছে মনে করেন যে একটু বার্নিং ইস্যু টাইপের জিনিসপাতি না, মানে চর্চায় আছে এমন টাইপের জিনিসপাতি তো আসার সম্ভাবনা বেশি, তাই না? কাল্পনিক মানে কাল্পনিক সংলাপে। এরপর আর কি আসে দেখেন, আহ ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে টালমাটাল বিশ্ব অর্থনীতির মন্দার শিকার একজন বাংলাদেশি শ্রমিকের সাথে একজন অর্থনীতিবিদের কাল্পনিক সংলাপ। আমার এইটা হইতেছে ফার্স্ট ক্লাস একটা আমি কাল্পনিক সংলাপ লিখছিলাম 43তম বিসিএস পড়া একটা সংলাপ লিখছিলাম, ঠিক আছে। আপনি আমারে বুঝান, বাংলাদেশি শ্রমিক এবং অর্থনীতিবিদ
আমি আমি আপনার বুঝাই, আপনার হচ্ছে সে ফরম্যাটটা হয়তো আপনারা আজকেই পেয়ে যাবেন। সংলাপের হয়তো বা দিয়েও দিছে, তার মধ্যে স্যার একটা ফরম্যাট আছে। ফরম্যাটের উপরে কি লিখতে হয়? ফরম্যাটের উপরে লিখতে হয় সংলাপের স্থান, এরপর হচ্ছে যে সময়, এই সেই হচ্ছে টুকটাক হচ্ছে আপনি একটা আইডিয়া দিলেন, ঠিক আছে? আইডিয়া দেওয়ার পরে এখানে হচ্ছে লিখে দিলেন যে হইতেছে এইখানে হইতেছে এই হইছে এই পরিস্থিতিতে সন্ধ্যাবেলা এরা হইতেছে মুখোমুখি হয়েছে। এরপরে আমি সংলাপটা শুরু করবো। আপনি ম্যাক্সিমাম বই কি দেখবেন? অর্থনীতিবিদ, ঠিক আছে? এরপরে তো কি শ্রমিক, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন, কেমন আছেন, এইভাবে হচ্ছে শুরু করছে। আমাদের তো দেশের অবস্থা খারাপ, কি হবে, অর্থনীতিবিদরা জিজ্ঞাসা করছে। এগুলো হচ্ছে যে আপনাদের নর্মাল বইয়ের হচ্ছে যে আপনার আর আপনার এক্স্যাক্টলি হচ্ছে সংলাপ লেখার নিয়মটা কি? আপনার একটা স্থান, কাল, পাত্র আপনার লিখতে হয় যে এই জায়গার উপর, তাহলে টিচার তো বুঝবে, তাহলে এই জায়গার উপর মানে আপনার চোখে যেন ভাসে। আপনি পড়বেন, আপনার চোখে ভাসবে, আপনার চোখের সামনে একটা সংলাপ চলতেছে, মুভি চলতেছে চোখের সামনে, এরকম যে সংলাপ লিখতে হবে। আপনি সবকিছু সুন্দর করে ব্যাখ্যা করেন। আমি কিভাবে লিখছি এরকম করে ব্যাখ্যা করছি। তাদের দেখা হয়েছে কোন জায়গায়? প্লেনে। কোথায় দেখা হয়েছে? প্লেনে। কিভাবে দেখা হয়েছে? অর্থনীতিবিদ আমেরিকা থেকে একটা কনফারেন্স করে দেশে ব্যাক করতেছে, কাতারে বা হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার ট্রানজিট হয়েছে, সে ট্রানজিটে একজন কি বাংলাদেশি শ্রমিক সেখান থেকে উঠে না, বাংলাদেশি শ্রমিকরা সে উঠছে, সেখানে হইতেছে তাদের পাশাপাশি সিটের কথা হয়েছে, তাদের ভিতর কথোপকথন। এরপর আমি শুরু করছি, ঠিক আছে? তাদের ভিতর কথোপকথন শুরু হয়েছে যে শ্রমিক কি হয়েছে। শ্রমিক হচ্ছে এই বিশ্ব অর্থনীতির মন্দার কারণে শ্রমিকের কি হয়েছে, শ্রমিকের হইতেছে আপনার এই যে তেলের খনিতে সে হচ্ছে জব করতো, সেই আপনার বিশ্ব অর্থনৈতিক বা হচ্ছে কোন জায়গায় জানি জব করতো, আমি কি জানি লিখতাম। তো সেখান থেকে হচ্ছে তার বিশ্ব অর্থনীতির মন্দার কারণে সে তার জব থেকে সাময়িকভাবে আপনার করা হয়েছে, এবং পরবর্তীতে তাকে জবে নেওয়া হবে কিনা এই বিষয়টা শিওর না। সে হচ্ছে এফোর্ড করতে পারতেছে না, তার এখানে লিভিং এক্সপেন্স এবং বাসা টাকা তো দূরের কথা, যেহেতু তার এখানে জব নাই, সে নিজের এখানে থাকা খাওয়ায় করতে পারতেছে না। সে কিছু দিনের জন্য দেশে যাচ্ছে, এবং অর্থনীতিবিদ তার পাশে বসে আছে, তার সাথে সে আলাপ করতেছে যে নিকট ভবিষ্যতে এইগুলা হচ্ছে ঠিক হওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং সে হচ্ছে যেহেতু হচ্ছে আপনার বাংলাদেশে চলে যাচ্ছে, সে বাংলাদেশে কিছু করতে পারে কিনা। এবং মানে এই মানে সামগ্রিক বৈশ্বিক অর্থনীতি এবং বাংলাদেশের অর্থনীতি মানে একটা মিশ্রণে 3 পেজের একটা হইতেছে আমি সংলাপ লিখছিলাম, এবং সংলাপ লেখা আমার নিজেরই মনে করেন যে মনে হয়েছে খেলা লিখছি, হ্যাঁ, মানে আমার নিজেই স্যাটিসফ্যাকশনের জ্বালায়, মানে আমার খুব মানে লিখা মনে করেন যে আছে না, মানে বাইর হয়ে খুব একটা স্যাটিসফ্যাকশন নেই, বাইর হয়েছে, লিখছি জীবনে মন মতো একটা জিনিস লিখছি। তো আমি মনে করি যে আমার হয়তো এখানে হয়তো 12-13 মতো হচ্ছে, অবশ্যই এখানে আমার মার্ক দিতে হবে। আমার হচ্ছে হয়তো কোনোদিন যদি আমার বাংলার আমি ইয়াটা নিতে পারি, কি বলে এটারে, 43-এর যে শীটটা নিতে পারি, আমি শেয়ার করব, ঠিক আছে? আমি আমি বিলিভ করি বাংলাতে আমার যথেষ্ট ভালো মার্ক আছে, কারণ আমার বাংলাদেশ ম্যাথ, আমার ম্যাথ মানে স্ট্রং জোন। আমার হচ্ছে সায়েন্সেও কোনো কোনো কোশ্চেন আমি ভালো মতো লিখতে পারি নাই। বাংলাদেশ বিষয় বলে হইতেছে সবচেয়ে ইজি কোশ্চেন আমি 1 পেজ মনে হয় লিখছি, হ্যাঁ, 20 মার্কের। তো সেই জায়গায় আমি মনে করি বাংলা ইংলিশ আমার খুব বেশি ভালো মার্ক না আসলে আমার ক্যাডার কোনোভাবেই আসে না। তো আমি কোনো একদিন দেখাবো আমাদের যদি 43-এ নম্বরপত্র পাই, 40-এটা দিচ্ছে, এরপর 41 দিবে, কোনো একদিন 43 দিবে, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো সংলাপ লিখতে হবে, এই এই লেভেলের সংলাপ লিখতে হবে। একটু হচ্ছে আপনার এইসব চিন্তা ভাবনা কোত্থেকে আসে ভাই? এইসব চিন্তা ভাবনা আসে ওই যে প্রচুর পরিমাণে পেপার, পত্রিকা, প্রবন্ধ, এবং সবচেয়ে বড় কথা, আপনারা আপনাদের কি একটা একটা গ্রুপের আন্ডারে নিয়ে আসছি না আমরা? আমাদের নিজস্ব এরকম গ্রুপ ছিল, সারাদিন আমরা এইসব আলাপ করতাম। আমি অফিসে যাইতাম, অফিসেও আমাদের এরকম গ্রুপ ছিল যারা হচ্ছে বিশেষ রিটেন দেবে 3-4 জন। তো চা খাইতে যাই, এটা সেটা খাইতে যাই, হ্যাঁ। তো এটা সেটা খাওয়ার সময় হইতেছে আমরা এসব নিয়ে আলাপ করতেছি, এই হইতেছে ওই হইতেছে, এরকম হয়েছে ওইরকম হয়েছে। মানে আমার হইতেছে মোটামুটি ঘুমানো ছাড়া আর হচ্ছে ওয়াইফের সাথে সময় কাটানো ছাড়া পুরোটা সময় হইতেছে আমার এই বিসিএস রিলেটেড আলাপ আলোচনা ছিল। এছাড়া আমার অন্য কোনো টপিকই ছিল না আমার যখন বিসিএস রিটেন ছিল। সো আপনাদেরও কিন্তু একটা ভালো সুযোগ কি, আমরা একটা গ্রুপের ভিতর নিয়ে আসছি আপনাদের, সারাদিন আপনারা এইসব নিয়ে আলাপ করেন না, না করছে কে, তাই না? সো এইসব আলাপের ভিতর থাকবেন, আস্তে আস্তে দেখবেন যে এই জিনিসগুলো, ইনোভেশন যে জিনিসগুলো, এগুলো পরীক্ষার হলে অটোমেটিক আসবে। এবং আপনারা যেহেতু এগুলোর সাথে মানে আপনার হচ্ছে ওরকম করে থিঙ্ক করতে হবে না যে চিন্তা করে করে লেখা, কলম চলতেছে না, এই জিনিসগুলো হবেই না আপনাদের ভিতর যদি আপনারা আগামী 3 মাস সারাটা দিন এই সব জিনিসের ভিতর হইতেছে আপনারা থাকতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বললাম, সংলাপ ফরম্যাট পাবেন। ফরম্যাট ছাড়াও হইতেছে হচ্ছে আপনার ইনোভেশন কিভাবে আনতে হয়। হয়তো আমি সংলাপের ক্লাস নিতে পারি, অথবা আমাদের টিচার আছেন, কেউ না কেউ সংলাপের ক্লাস নেবে, আমি হয়তো একটা ক্লাস নিতে পারি সংলাপের, সেখানে আমি আরেকটু ডিটেলে বলবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন সংলাপের পরে হইতেছে আপনার পত্র লিখন। পত্র লিখন হইতেছে কামরুল ভাই আপনাদেরকে ফরম্যাট দিয়ে দিবে, কামরুল ভাই ফরম্যাট করা আছে, বাংলা এবং ইংলিশ বোথ, ঠিক আছে? ওই ফরম্যাটে মোটামুটি লিখে দিয়ে আসলে মোটামুটি ভালো মার্ক পেয়ে যাবেন। পত্র লেখনে খুব বেশি পেইন নেই, পত্র লেখন আসেও আর কি আপনার নর্মাল জিনিসপাতি, যে হচ্ছে বাংলাদেশের পয়লা বৈশাখ নিয়ে বিদেশি বন্ধুকে পত্র লেখো। তো এখানে অনেক সময় ফরম্যাটে বিদেশি বন্ধুকে পত্র লিখতে বললে আপনার এখানে একটা জাস্ট হইতেছে একটা হচ্ছে স্ট্যাম্প অ্যাড করতে হয়। এখানে লিখতে হয় কি জানি পোস্টাল। কামরুল ভাই আছেন এখানে? কি জানি লেখে ভাই, বাই এয়ার কি জানি লেখে না?
এরকম এরকম কিছু লিখতে হয়, আর হচ্ছে খামটা লিখতে হয়। আপনি পুরা পত্রটা লিখবেন হচ্ছে বাংলায়। কামরুল ভাই কি আছেন? মাইন ভাই এয়ার মেল বোধ হয়। হ্যাঁ, বাই এয়ার মেল এরকম হচ্ছে লগে আপনার লিখে, আর এই জিনিসটা লিখতে হইতেছে আপনার ইংরেজিতে। ঠিক আছে, এই আর তেমন কোনো বিষয় নাই। সেরকম হচ্ছে 3-4টা ফরম্যাট আছে আপনাদের, এবং ফরম্যাট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যাতে হচ্ছে আপনার হচ্ছে এগুলো মেস আপ না হয় আর কি। ঠিক আছে, তো এই বা এইগুলা যে আপনার খুব বেশি আসলে ফরম্যাট অত বেশি ম্যাটার করে তাও না, 1-2 মার্ক, বাট স্টিল 1-2 মার্ক আসলে অনেক ক্ষেত্রে অনেক হয়ে যায়, যতটা হচ্ছে আমরা শিয়া থাকতে পারি। সো ফাইনালি আমরা প্রবন্ধ রচনায় চলে আসলাম। এটা দিয়ে হইতেছে আমরা আলোচনা শেষ করে দেবো। হ্যাঁ, তো প্রবন্ধ রচনাটা খেয়াল করেন। 35-এ আসছে কি, দেশাত্মবোধ, পর্যটন শিল্প, বার্ধক্য, সড়ক দুর্ঘটনা, যেদিন সবকিছু গোলমেলা। আপনি যদি ভাইয়া বলেন যে আমি 40-এর ভিতর ভাইয়া আমার হইতেছে 32-30 প্লাস লাগবে, আপনার কি লিখতে হবে জানেন? আপনার লিখতে হবে যেদিন সবকিছু গোলমেলে, বার্ধক্য বৃদ্ধাশ্রম। এগুলো না লিখলে আপনি 30 প্লাস মার্ক কখনোই পাবেন না। এখন কথা হচ্ছে ভাইয়া তাইলে আমি কি এইটাই লিখবো? না, আপনি যদি এগুলো সম্পর্কে ভালো আইডিয়া না রাখেন, বা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যদি ভালো না হয়, বা আপনি যদি রিস্কে পড়ে যান, পড়ে গেলে ঝামেলা হয়, তাহলে কিন্তু আপনি বড় ধরনের ধরা খাবেন। আপনি এখানে কিছুই লিখতে না পারলে তো আসলে নাম্বারই পাবেন না, তাই না? বা ওই রকম সাহিত্য মান যদি আপনি বজায় রাখতে না পারেন, ঠিক আছে, যেমন মনে করেন যে আপনার শিষ্টাচার ও সৌন্দর্য, আপনার হইতেছে চিত্তজেতা বয়শূন্য, উচ্চজেতা এই এই রিলেটেড যদি আপনি ইয়া না করতে পারেন, আপনার খুব পেইন হয়ে যাবে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের কাছে, আমার কাছে আমি কালেক্ট করছি, এগুলো কিন্তু আছে আমার কাছে। আপনারা এই যে কাজী মোতাহার হোসেনেরই হয়তো দেখাইতে পারবো আপনাদেরকে, ভাগ করা নাই না? সূচিপত্রটা কোথায়? খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে সেই আলেক্সে। আচ্ছা, এই যে দেখেন, আহ, সত্যের সন্ধানে বাঙালি সমাজ, উচ্চ মুসলমান গৃহ, শিক্ষিত মুসলমানের এই সাম্প্রদায়িক বিরোধ নিয়ে মনে করেন যে তার 3 পেজের একটা প্রবন্ধ বললেন। ঠিক আছে, এরপরে মনে করেন যে অনেক আছে, অনেক সুন্দর সুন্দর ইয়া আছে। বাংলা ভাষা সংস্কার, ভাষা সমস্যা, বিক্ষিপ্ত চিত্র, প্রচুরই আছে। হ্যাঁ, সেরকম হইতেছে ধর্ম ও সমাজে দেখেন, এরকম হচ্ছে আপনার দেখেন কিছু জিনিসপাতি হিসেবে ধর্ম ও সমাজ নিয়ে আপনার লিখতে দিছে। এবং এখন তো হচ্ছে আপনার অপশনও নাই, আপনার যে হচ্ছে আপনি অপশন থেকে চুজ করবেন সেই লাক্সারিতে আপনার নাই। তো আমার আমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের প্রবন্ধগুলো লেখার আসলেই আপনার মানে দক্ষতা থাকতে হবে, তাই না? না হলে হচ্ছে আপনার সমস্যা হয়ে যাবে। তো এই আর কি, বিবিধ প্রসঙ্গ, লেখক হওয়ার পথে, এই আর কি আপনার এইসব জিনিসপাতিতে আসলে খুবই আসলে ইয়া থাকতে হবে। এবং আপনার আমি মনে করি মানে আমার হচ্ছে আমি বাংলাতে কখনো এই রিস্ক নিতে পারি না, আমার সাহস হয় নাই। ঠিক আছে, আমি হয়তো 45 রিটার্ন আমি দিতে চাইছিলাম, বাট দেই নাই আলটিমেটলি। যদি 45 রিটার্ন দিতে চাইতাম আমি একটা রিস্ক নিতাম। ঠিক আছে, অবশ্য রিস্ক নিয়ে লাভ হইতো না, আপনারা আসছে তো ইন্টারনাল বিশ্ব ব্যবস্থা। ঠিক আছে, তো আমার ইচ্ছা আর কি কোনো একদিন, বাট আমি আমি হচ্ছে 43-এই মনে হয়, হ্যাঁ 43 হচ্ছে ইংরেজি এসে আসছিল না? ইংরেজি এসে আসছিল কি, গ্লোবাল কম্পিটেন্স ইন 21st সেঞ্চুরি হায়ার এডুকেশন। এটা আমি একটা মন মতো একটা এসে লিখছি, লাস্টের দিকে একটু মেস আপ করছি। বাট আমি এখানে কি করছি জানেন, মানে গ্লোবাল কম্পিটেন্স 21st সেঞ্চুরির হায়ার এডুকেশন। আমি একদম হচ্ছে প্রাচীন থেকে নালন্দা মহাবিহার ছিল না, বিশ্বের প্রথম ইউনিভার্সিটি ধরা হয় নালন্দা মহাবিহার থেকে, পরবর্তীতে চীনে ছিল, এরপর ইউরোপে হইলো, রেনেসা আসলো, এই সেই একদম পুরা হচ্ছে 2.5 থেকে 3 পেজ ধরে হায়ার এডুকেশনের ইয়া নিয়ে আমি লেখালেখি করছি। হায়ার এডুকেশন ইভলিউশন, কিভাবে হায়ার এডুকেশন বর্তমান পর্যায়ে পৌঁছালো। এরপরে শুরু করছে 21st সেঞ্চুরিতে হায়ার এডুকেশন হচ্ছে কি কি কাজ করতেছে, রিসার্চ থেকে শুরু করে এভরিথিং। এরপর হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে আপনার গ্লোবাল কম্পিটেন্সটা কোন লেভেলে আছে, সেখানে হচ্ছে 4-5টা র্যাঙ্কিং দিলাম, কিউএস র্যাঙ্কিং, এইচএস র্যাঙ্কিং, মোটামুটি ভালো লিখছিলাম আর কি। ঠিক আছে, সো এইটা দেখেন আমার আমার ক্ষেত্রে কিন্তু ফরেন রেমিটেন্স ইজি একটা ইয়া ছিল। হ্যাঁ, আবার এখানে মনে করেন যে মুজিব বর্ষ, মানে খুবই হইতেছে ডাল ভাত টাইপের, কিন্তু দুইটা আপনার ইয়ে আসছিল, রচনা আসছিল। তো সেইখানে আমি দেখলাম যে না, আমার আসলে এইটা দিতে মন চাইছে, আমার ওই মুহূর্তে আমার মন চাইছে আমি এটা দিব। হ্যাঁ, এবং আমার মাথার ভিতর আসতেছিল এইসব কথাবার্তা। তো সেই কারণে আমি দিছি, এবং আলহামদুলিল্লাহ আমি 10 পেজের মতো লিখছিলাম, ভালো লিখছি, একদম খারাপ লিখে নাই, মোটামুটি ভালো লিখছে। এবং হইতেছে আমি পুরাটা জিনিসটা কি জানেন, আমি প্রথম এসে দিতে গেছিলাম, তো মানে প্রথম আমি এসেতে না কোনো হচ্ছে পয়েন্ট দিই নাই। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে শর্ট কম্পোজিশন যেভাবে লেখে না, প্রবন্ধের মতো করে প্রবন্ধের মতো লিখে গেছি, কারণ আমার হাতে পয়েন্ট আসতেছিল না, আমার আসলে কলম দিয়ে লেখা বেরোতেছিল, আমি লিখে গেছি। আমার টার্গেট ছিল ফাঁকা ফাঁকা রেখে গেছি, আমি শেষে এসে হয়তো ইন্ট্রোডাকশন এই সেই এগুলো হচ্ছে লিখবো। বাট পরে টাইম পাই নাই, আমার হচ্ছে ফাইনাল কমপ্লিট থেকে টাইম পাই নাই, ওভাবেই রয়ে গেছে পয়েন্ট টয়েন্ট ছাড়া একদম। বাট টিচার যে পড়ছে সে হয়তো পড়ছে, পড়ে হয়তো মজা পাইছে, যে না ছেলেটা ভালো লিখছে। নাইলে হচ্ছে ইংলিশেও মোটামুটি একটা ভালো মার্ক না আসলে আসলে হয় না, মানে আমার ক্যাডার আসার কথাই না আর কি। ঠিক আছে, তো এই আর কি জিনিসগুলো।
এবং এটা এটা কিন্তু খুব কম মানুষ অ্যান্সার করছে। সো এটা কিন্তু হচ্ছে আপনার চোখে লাগে, টিচার পৃষ্ঠা উল্লেখেছে একের পর এক মুজিব বর্ষ মাঝখানে দুই একটা ফরেন রেমিটেন্স, হঠাৎ করে একটা খাতা পাইলো কি গ্লোবাল কম্পিটেন্স। সো এখানে কিন্তু একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হয়, তাই না? সো এই লাক্সারি হয়তো আপনাদের 46-এ হবে না, তাই না? এসব আলাপ দিয়ে লাভ নাই। 46-এ কি আসছে? ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম, অটোবায়োগ্রাফি অফ এ ক্রিপলড ফ্রিডম ফাইটার। ঠিক আছে, সো অটোবায়োগ্রাফি মিনস কি আপনার ফার্স্ট পার্সনে লেখার হচ্ছে কথা ছিল, অনেকে বুঝেই নেই বিষয়টা। অটোবায়োগ্রাফি মানে ফার্স্ট পার্সনে লিখতে হয়। লিখছে যে আমার গ্রামে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আছে, সে এই করছে সেই করছে, ঠিক আছে, হয়তো লিখছে কোনো রকম। কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আপনার খুব আবেগ দিয়ে লিখতে হবে। আপনি ওই জায়গায় নিজেকে কম মানে কল্পনা করে আধা ঘন্টার ভিতর আপনি 3 পেজ লেখেন, 4 পেজ লেখেন, বাট অনেক যদি আবেগ দিয়ে এই রচনাটা লিখতে পারেন। আমি যদি পার্সোনালি 45 দিতাম, আমি অনেক আবেগ দিয়ে ইনশাল্লাহ হয়তো লিখতে পারতাম। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে শালা এটা তো দরকার ছিল আমার। সো এটা হয়তো আমার ছিল না। সো যাই হোক হোয়াটএভার। সো এইখানে কিন্তু আপনার খুব সুন্দর করে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সে যুদ্ধ করছে কত নাম্বার সেক্টরে, এই সেক্টর কমান্ডার ছিল, সে হচ্ছে প্লাটুনের এই ছিল, একদিন যুদ্ধ ইয়া হয়েছে, হুট করে একটা হচ্ছে মর্টার শেলের আঘাতে তার হচ্ছে এক পা ইয়া হয়ে যায়। এরপরে হচ্ছে লাগে সে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ধরেন যে হইতেছে পায় নাই, সে মানবেতর জীবন যাপন করছে, এবং ট্রিপল হওয়ার কারণে সে কি হয়েছে, সে মনে করেন যে হয়তো অনেকদিন ধরে কাজ পায়নি, বা হচ্ছে একটা মানবেতর তার হচ্ছে জীবনযাপন হচ্ছে অভাবের ভিতর দিয়ে তার জীবন গিয়েছে। তার হচ্ছে ছেলেরা মনে করেন যে হয়তো ভালো একটা এডুকেশন তাদেরকে দিতে পারেনি, এইসব অনেক তার মনের দুঃখ দিয়ে লাস্টে হইতেছে হয়তো বর্তমান সরকার এসে তাকে হচ্ছে ইয়া দিছে, তার প্রপার সম্মানটা দিছে, এইভাবে করে আমি ফিনিশিং দিতাম, তাই না? ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেমও হচ্ছে সেম, অনেকে এখানে রোহিঙ্গা ক্রাইসিস লেখা দিয়ে আসছে। ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেমে সব লিখতে হবে, নাগার্নো কারাবাখ, আপনার এখানে হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কুর্দিস্তান, এই সাইড হচ্ছে রোহিঙ্গা, সবকিছু মিলে হচ্ছে এখানে লিখতে হবে, তাই না? সো এটা আসলে ইন্টারন্যাশনাল রিলেশন যারা হইতেছে মানে পড়বেন ভালো মতো করে, তাদের জন্য এটা খুব বেশি হচ্ছে আপনার ইয়ে হবে না। এবং এখানে অবশ্যই হচ্ছে বিভিন্ন যেই সংস্থা কাজ করতেছে, ঠিক আছে, আপনার হইতেছে রিফিউজির জন্য তো আলাদা ইয়াই আছে, ইউনাইটেড নেশনের সংস্থা আছে। তো সেখানে কোনো যদি রেজলিউশন আপনারা হচ্ছে অবশ্যই পড়া উচিত। রেজলিউশনের নাম টাম দিয়ে যদি এখানে লিখে দিয়ে আসতে পারেন, একটা ভালো মার্ক আপনারা এখানে ক্যারি করবেন। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে এসে তো ভাইয়া বুঝলাম, হ্যাঁ এসে তে এইভাবে এইভাবে লিখতে হয়। সো মানে মানে আমার হচ্ছে করতে হবে এটা কি এসে তে। সো ওই জায়গায় আমরা চলে আসি, আপনি খেয়াল করেন। ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া এখানে অটোবায়োগ্রাফিতে অনেকে শুনলাম যে খালেদ মোশাররফের নাম দিয়ে লিখতেছে, মানে ব্রিগেডিয়ার জেনারেল খালেদ মোশাররফ। এক্ষেত্রে এটা মানে খালেদ মোশাররফের নাম কি লেখা যাবে কিনা? হ্যাঁ মানে লিখতে পারেন, সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, আপনি ফার্স্ট পার্সনে লিখলে হয়েছে। আমি আসলে মানে এখানে আমার কাছে মনে হয় টিচার ইয়া চাচ্ছে, আপনার কল্পনা শক্তি বুঝতে চাইতেছে, বুঝছেন? তো তাহলে কি আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে যে কোনো একটা হ্যাঁ, সেক্টর দিয়ে আমি কাজ চালাতে পারবো? যে কোনো একটা সেক্টর দিয়ে আপনার এলাকায় মনে করেন যে আছে এরকম কেউ একজন, তাকে কল্পনা করে আপনি লিখে ফেললেন, হ্যাঁ, কোনো সমস্যা নেই। সো 45 রিটেন ক্যান্ডিডেটদের সাথে অনেক খারাপ হয়েছে। সো যাই হোক, তাদেরকে নিয়ে আমরা মজা না নিই, 46-এও সেম অবস্থা হইতে পারে। সো আমরা ইয়া থাকবো, প্রস্তুত থাকবো, ঠিক আছে? আচ্ছা, আর প্যাসেজ নিয়ে কিছু বললাম না, প্যাসেজ নিয়ে ক্লাস হবে, ওখানে বলা হবে সলভ টলভ। সো আপনাদের হইতেছে করণীয়টা কি, যে ভাইয়া আলটিমেটলি অনেক তো জ্ঞান দিলেন, এখন ভাই করবোটা কি? সো বা আমরা এই কোর্সে কি প্ল্যান করতেছি, হ্যাঁ, আমাদের কোর্সের প্ল্যান হইতেছে ভাইয়া আপনাদেরকে বিভিন্ন রাইটারদের প্রবন্ধ দিব, বোথ বাংলা এন্ড ইংলিশ। ঠিক আছে, বাংলা প্লাস ইংলিশ হচ্ছে আপনাদেরকে একটু কোয়ালিটি প্রবন্ধ আমার কাছে কালেক্ট করা আছে কিছু, প্লাস আরো আমি রিসার্চ করে আপনাদের জন্য কিছু আমি প্রোভাইড করব অবশ্যই। আপনাদেরকে কিছু টাস্ক দিব রেগুলার বেসিসে, যেমন আজকেই কিছু টাস্ক দিব আপনাদেরকে, ক্লাস শেষে আপনাদের হয়তো গ্রুপে আমি লিখে দিব এই জিনিস হচ্ছে আপনারা করবেন। প্রবন্ধ দিব অবশ্যই পড়ার জন্য, এরপর হচ্ছে আপনার নিজের ভাষায় লিখে অ্যাসাইনমেন্ট করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের জন্য টাস্ক, কত কিছু থাকবে, ঠিক আছে? তো আর এছাড়া এগুলো এগুলো কিসের জন্য, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের টপিক, যেমন যে ক্রিপলড ফ্রিডম ফাইটার হইতে পারে, অথবা মনে করেন যে আপনার আসে না নৌকাবাজ, বাংলাদেশের কৃষ্টি, এই টাইপের যে অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি যে আসে, ধর্ম সংস্কৃতি, এই টাইপের জিনিসগুলোর জন্য আপনারা হচ্ছে এগুলো ফলো করবেন। এছাড়া আরেক টাইপের কি আসে ফ্রি হ্যান্ড রাইটিং এ, আরেক টাইপের আসে হইতেছে হচ্ছে লাগা আপনাদের পেপার পত্রিকা রিলেটেড আর কি। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে, মানে এগুলো হচ্ছে বিসিএস সিলেবাস। এটা প্রথমটা হচ্ছে আপনার কি, প্রথমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, বিমূর্ত টপিকের উপর হচ্ছে লাগা আপনার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার হচ্ছে টাইপ। 2 নাম্বার ফ্রি হ্যান্ড রাইটিং এর টাইপ কি, আপনার বিসিএস সিলেবাসের টাইপ, ঠিক আছে? বিসিএস সিলেবাসের টাইপ, বিসিএস এর সিলেবাসের টাইপটা কি, আপনাকে 30 থেকে 35টা টপিক আমরা গুছিয়ে দিব, ঠিক আছে? 30 থেকে 35টা টপিক আমরা গুছিয়ে দিব। যেমন আপনার একটা টপিক কি আমাদের হইতে পারে
এগুলো হচ্ছে আমার বিসিএস এর সিলেবাসে বাংলাদেশ এবং আন্তর্জাতিকে সরাসরি টপিক এগুলো অলরেডি ইনক্লুডেড আছে আমাদের, হ্যাঁ। তো এই জিনিসগুলো থেকে আমরা গুছিয়ে আপনাদেরকে কিছু টপিক দিব, যেমন আপনার হইতে পারে যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই তার ডিটেইল না জেনে তার লাইফ সম্পর্কে ডিটেল না জেনে আপনি পরীক্ষা হলে যাইতে পারেন না, অন্তত রিটার্ন হলে যাইতে পারেন না। অবশ্যই আপনি 900 মার্কের ভিতর 20, 30, 50 একটা যে কোনো একটা সার্টেন মার্ক কিন্তু হচ্ছে তাকে নিয়ে আসবে, তাই না? তো তাকে নিয়ে হচ্ছে আপনার অবশ্যই জানতে হবে। অথবা আপনি মনে করেন যে এরকম টপিক না হয় নারীর ক্ষমতায়ন, তো নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আপনাদেরকে একটা টপিক দিলাম, এটা আপনার 2 নম্বর টপিক। 2 নম্বর টপিকে আপনার নারীর ক্ষমতায়ন আমরা কি কি কমপ্লিট করবো, এই জিনিস কমপ্লিট করবো। আপনাদের টাস্ক থাকবে কি, আপনাদের টাস্ক থাকবে এটার উপর এসে আপনারা এমন ভাবে এসে লিখবেন, এমন ভাবেই এসে লিখবেন যাতে হইতেছে আপনার 15 নম্বর চ্যাপ্টার বাংলাদেশের এটা যদি আপনার আর পড়া না লাগে। আলাদা করে কেন পড়বেন ওইটা? আপনি এমন ভাবে এসে, আমরাও কিন্তু সেম প্রিপারেশন আমাদের এরকমই ছিল, নারীর ক্ষমতায়ন এমন প্রিপারেশন নিছি, মানে এমন ইয়া পড়ছি। আমাদের হইতেছে যে বাংলাদেশ এখান থেকেই হচ্ছে লাগা আমার কমপ্লিট হয়ে গেছে। আইসিটি ইন্টারনেট ও বিশ্ব ব্যবস্থা, আপনি কেন আলাদা করে আপনার রচনা পড়া লাগবে? ইন্টারনেট ও বিশ্ব ব্যবস্থা তো আপনার 12 নম্বর চ্যাপ্টার আছে বাংলাদেশে, তাই না? আপনার হইতেছে এখানে আবার ইয়া আছে মানে আইসিটি তে হচ্ছে আপনার 25 মার্ক আছে। তো এই আপনার আলাদা করে কেন হচ্ছে পড়া লাগবে? তো আমার পড়া হইতেছে কি করব, এক জায়গা থেকে পড়বো এবং এত বেশি ডিপে পড়বো, একদম ডেফিনেশন থেকে শুরু করে বাংলাদেশের অর্জন আছে, বাংলাদেশের সংবিধানে নারী রিলেটেড আছে, সিডো সনদ বাংলাদেশ অনুস্বাক্ষর করছে, সেখানে কয়েকটা ধারাতে হয়তো বাংলাদেশ এখনো হচ্ছে সম্মতি জ্ঞাপন করে নাই, রেটিফাই করে নাই, তাই না? এসডিজির সাথে নারীদের সম্পর্ককে কত নাম্বার ধারায় এসডিজি নিয়ে বলা আছে, তাই না? ওই ধারার ভিতর হচ্ছে সাব পয়েন্ট আছে, সাব টপিক আছে কিছু, সাব গোল, এটা কি বলে, গোল, আর হইতেছে হচ্ছে লাগে আপনার এসডিজির গোল 17টা, আর অভিষ্ট কি, টার্গেট, টার্গেট টার্গেট হচ্ছে, টার্গেট হ্যাঁ এক্স্যাক্টলি, টার্গেট হচ্ছে 167 না 69, আমি ভুলে গেছি, 69 না 169, খুব জি সম্ভব। ভাই। তো ওই 169, 169 হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। ওই 169টার ভিতর নারী রিলেটেড যতগুলো টার্গেট আছে আপনার পড়তে হবে রে ভাই, আপনার না পড়ে হবে না, তাই না? তো এই যে এসডিজি ও নারী, এখান থেকে হচ্ছে আমরা ডিটেলে পড়ে নিব। এখন একটা হইতেছে হচ্ছে আমি এসে পড়বো সেই জিনিসটা দিয়ে, এবং হচ্ছে কামরুল ভাইয়ের এরকম ভালো ভালো কিছু এসে আছে, শিবপুরের কিছু ভালো ভালো এসে ছিল, মানে আমরা, এবং হচ্ছে আমাদের শোনেন আমাদের এসেতে আমরা খুবই ভালো লিখতাম, এবং আমাদের এসে ভালো করার টেকনিক কি ছিল জানেন? আমরা 30 থেকে 40টা হইতেছে হচ্ছে আমরা এসের টপিক হচ্ছে নিতাম, 30টা, 40টা হইতো না, 30টা বা 32টা হচ্ছে এরকম এসের টপিক নিতাম, রিসেন্ট হইতেছে ইস্যু। এগুলোর উপর আমরা কি করতাম, আমাদের স্টাডি গ্রুপ ছিল, সেই গ্রুপের একজনকে আমরা দিতাম যে ভাই তুমি টাইম নাও, একদম 2 দিন 3 দিন টাইম নাও, তুমি একটাই হচ্ছে এসে হচ্ছে খুব ভালো করে রিসার্চ করে লিখে নিয়ে আসো, ঠিক আছে? তো সে হইতেছে এরকম করে রিসার্চ করে সে কিন্তু লিখে নিয়ে আসতো, এবং আমাদের এরকম অনেক মানুষ ছিল, হয়তো 60-65 জন মানুষ ছিল, এদের মধ্যে 30-35 জন আমরা রেগুলার ছিলাম, আমরা কিন্তু এইভাবে করতাম। So, আমি একটা রচনা রিসার্চ করে লিখছি মানে কি, আমাদের 14-15 পেজের একটা বিশাল রচনা হইতো, এবং অনেক ডিটেলে লেখা থাকতো জিনিসগুলো, এগুলো কোনো বই, বাজারের কোনো বই হচ্ছে এত ডিটেলে লেখা পসিবল না। 3-4 দিন ধরে একটা রচনা লিখতাম, লিখে আমরা কি করতাম, সবাই সবারটা শেয়ার করতাম, সো ব্যাস আমাদের 30টা রচনার একটা বই হয়ে গেছে। এবং ওই মোমেন্টে যদি আমরা বাজারে ছেড়ে দিতাম, তখন তো বুঝতাম না এত ব্যবসাপাতি, ওই মোমেন্টে যদি ওইসব জিনিসগুলো আমরা টাইপ করে বাজারে ছেড়ে দিতাম, বাজারে আর কোনো এসের বই মনে করেন যে ভাত পাইতো না। আপনাদের একটু হইতেছে আমি একটু দেখাই, আমাদের এসের একটা গ্রুপই ছিল, এসের গ্রুপটা এখনো আছে কিনা, রচনার গ্রুপ ছিল, গ্রুপ আমার ডিলিট হয়ে গেছে। এবার টেলিগ্রামে থাকে না জিনিস বেশি দিন, করেন যে রেমিটেন্স, হয়তো এই মুহূর্তে আমি দেখাতে পারবো না। সেটাই, আচ্ছা আমি দেখাবো, হ্যাঁ আমাদের এরকম ইয়া ছিল, এই যে আমাদের এই কম্পোজিশন, এই যে পাইছি কম্পোজিশন গ্রুপে আমাদের যে 20টা হইতেছে আমরা আবার সিলেক্ট করছিলাম, এই 20টা রচনা কিন্তু হচ্ছে আমাদের ইয়া করা ছিল, কে কোনটা লিখবে কি করবে না করবে সব ইয়া ছিল। কম্পোজিশন গ্রুপে এখনো মনে ফাইল পাওয়া যাবে, ঠিক আছে? 50 ইয়ার্স অফ ডেভেলপমেন্ট, ব্লু ইকোনমি, এক একটার থেকে একটা মনে করেন যে ইয়া জিনিস। আমি আমি পার্সোনালি যেটা দেখছিলাম চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে একদম ডিটেইলে, অনেক ডিটেইলে। সো এইভাবে করে হচ্ছে আপনাদেরও সেম কাহিনী করতে হবে, এবং আমাদের এই 30টা রচনার কম্পাইলেশন আছে অল এসে 67 MB, এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করলেও করতে পারি। চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ, বাংলা ইংরেজি মিলায় হচ্ছে আমি লিখছিলাম, ঠিক আছে? বাংলা ইংরেজি মিলা খুবই ডিটেইলে, খুবই ডিটেইলে স্পেসিফিক কথাবার্তা, ফালতু আলাপ নাই, ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে প্রবন্ধে কিন্তু রেফারেন্স দেওয়া ভালো, ঠিক আছে?
সো এই যে এভাবে করে আমি হচ্ছে 6 পেজের হচ্ছে এখানে এটা লিখলে খাতায় লিখলে 20 পেজ হবে, ঠিক আছে। সো এই লেভেলের হইতেছে আমাদের প্রযুক্তিগত উল্লম্ফন, 14 শিল্প বিপ্লব নিয়ে বিভিন্ন হচ্ছে আপনার এইভাবে কিন্তু হচ্ছে আমরা খুব সুন্দরভাবে আমরা পড়াশোনা করতে হবে। So, আপনাদেরও কিন্তু আমরা এনকারেজ করব, যেহেতু আপনাদের আমরা একটা গ্রুপ ফর্ম করে দিছি, সেখানে আপনাদেরকে টাস্ক দিলে আপনারা নিজেরা নিজেরা এরকম রিসার্চ করে মানে যেই লেভেলের লেখা লিখতে পারবেন, ঠিক আছে, ওই লেভেলের লেখা আসলে কোনো বাজারের বইয়ের পক্ষে লেখা পসিবল না। বাজারের বই একজন বা দুইজন মানুষ পেপার পত্রিকা থেকে এদিক ওদিক থেকে খাবলা টাবলা দিয়ে মনে করেন যে একটা রচনা লিখে ফেলছে, তাই না? এইভাবে করে হচ্ছে আপনাদের পক্ষে পসিবল না। ডেল্টা প্ল্যান তখন ইম্পর্টেন্ট ছিল, অনেক ডেল্টা প্ল্যান নিয়ে অনেক কথা হইতেছিল, এখন অত ইম্পর্টেন্ট না। ডেল্টা প্ল্যানের হচ্ছে গোল থেকে শুরু করে কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা হবে, প্রায়োরিটিস কোন জায়গায়, এগুলো রিসার্চ করে করে ম্যাপ সহ হইতেছে হচ্ছে আমরা বানাইছিলাম। আপনাদের পক্ষেও পসিবল, আপনারা 20টা রচনা একজনে পারবেন না, একজনে একটা রচনা রিসার্চ করে লেখেন, অনেক ভালো হবে। শেয়ার করেন গ্রুপে, এই হয়তো সুপারভাইজার দায়িত্ব আমরা নিব। শেয়ার করেন গ্রুপে, বা হচ্ছে কোনো কিছু যদি মিস যায় সেটা হচ্ছে আমরা বলবো যে এই জিনিসগুলো ভাই অ্যাড করে দেন, তাই না? সো খুব কড়া কড়া ম্যাটেরিয়াল আপনাদের ইনশাল্লাহ এই কোর্স শেষ আপনাদের হয়ে যাবে। বুঝতে পারছি বিষয়গুলো? হ্যাঁ ভাইয়া, কেউ কি কোশ্চেন করবেন নাকি? মাঝখানে হচ্ছে ইয়া হয়নি, যাই হোক, যেটা বলতেছিলাম এটা অনেক বেশি প্রয়োজন, ঠিক আছে। সো এই যে বার্নিং ইস্যুর ক্ষেত্রেও সেম, ঠিক আছে। তো এই জিনিসগুলো অনেক বেশি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আসলে প্রয়োজন হবে। তো এই কাজটা হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। যে মানে লোভ সংযোজন, টাইম ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমি ডিটেল আলোচনা করবো। আচ্ছা, এরপর হচ্ছে ফুল আনসার করতে হবে, যেটা টাইম ম্যানেজমেন্টের সাথে রিলেটেড, এবং কিপ ইট সিম্পল। এত বেশি জটিল করা যাবে না জিনিসগুলো। আপনার ক্ষেত্রে আলটিমেটলি জিনিসগুলো খুবই সিম্পলি আলটিমেটলি ডেলিভার করতে হবে। আপনি যত বেশি জিনিসগুলো জটিল করবেন, আপনার কাছে মনে হতে পারে যে ভাইয়া এত কথা বললা, এত দিন দিনের জ্ঞান দিয়া আমাদের তো জটিল বানাই দিল, এখন লাস্টে বলে সিম্পল রাখতে। এটার মাঝে যা হচ্ছে আমি কোর্স কয়দিন চলুক, এরপর হচ্ছে আমি বুঝাবো, ঠিক আছে। এবং ফাইনালি স্ট্র্যাটেজি হচ্ছে আপনার অনেক বেশি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটেজিগুলো মোটামুটি আপনারা প্রত্যেকটা 900 মার্কের আমরা দায়িত্ব নিছি না, যারা এই এক্সাম বেঁচে আছেন তাদের 900, আর এখানে বাংলা ইংরেজি যারা আছেন তাদের হচ্ছে 400। প্রত্যেকটা মার্ক ধরে ধরে এটার স্ট্র্যাটেজি কেমন হবে, ফরম্যাট কেমন হবে, এই মার্ক ধরে ধরে ইনশাল্লাহ আমরা প্রোভাইড করবো, এবং এগুলো আপনারা ফলো করবেন, ঠিক আছে। এই আর কি। ফ্রি হ্যান্ড রাইটিং এর কিছু হচ্ছে মালপাতি আমরা দিব, বিষয়ভিত্তিক কোটেশন, ডাটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো হচ্ছে মালপাতি আমরা অবশ্যই প্রোভাইড করব। পাশাপাশি আপনারা নিজেরা এসব হচ্ছে কালেক্ট করবেন এবং গ্রুপে শেয়ার করবেন, যাতে হচ্ছে আমাদেরও অনেক বেশি ইজি হয়ে যায়, আমরাও যাতে হচ্ছে আমাদের যারা তৈরি করা আছে সেটার সাথে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, তাই না? আমাদের 4-5 জনের কাজ, আর আপনারা যদি 200 জন রিটার্ন কোর্স করতেছেন বা 250 জন রিটার্ন কোর্স করতেছেন, আপনাদের সবার সম্মিলিত প্রয়াস আর আমরা 4-5 জন মেন্টরের প্রয়াস কখনোই সমান হবে না। আমার আর আপনার ভিতরে কিন্তু খুব বেশি ডিফারেন্স নাই। আমি আপনার থেকে 2 বা 3 বছর আগানো একটা মানুষ, ঠিক আছে। এছাড়া আমাদের ভিতরে একাডেমিক বলেন বা যাই বলেন, খুব বেশি ডিফারেন্স আসলে নাই ভাই। আর কয়েকদিন পরে আপনারাই আমাদের মতো হবেন। সো আপনারা যে খুব বেশি, আপনারা যে একদম 5-6 এর পোলাপান এরকম তো না, আপনারা খুবই ভালো জানেন বিষয়গুলো। আপনারা অনেকে আছেন যে আমাদের থেকে ভালো জানেন অনেক অনেক বিষয়, তাই না? তো আপনারা যদি এসব ডাটা কোটেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, বিভিন্ন জিনিসপাতি, এই জিনিসগুলো যদি আপনারা হইতেছে নিজেরা নিজেরা সাপ্লাই দেন, নিজেরা নিজেরা গ্রুপে আলোচনা করেন, আমাদেরও ভালো, আপনাদের তো আরো বেশি ভালো, তাই না? এগুলো হতেছে আমরা দিব, প্লাস আপনারা যদি দেন আমরা সেগুলো অ্যাড করে নিব, একটা খুব সুন্দর একটা ম্যাটেরিয়াল নিয়ে আমরা কিন্তু পরীক্ষা দিতে যেতে পারবো, হ্যাঁ। আর এর পাশাপাশি আমাদের কি জিনিস খেয়াল করা লাগবে, গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস, হাতের লেখা, প্রেজেন্টেশন, খুবই ইম্পর্টেন্ট এই 3টা জিনিস। গ্রামাটিক্যাল এসপেক্টস, হাতের লেখা এবং প্রেজেন্টেশন। গ্রামাটিক্যাল এসপেক্টস পুরো জিনিসটা হইতেছে আমি দায়িত্ব নিয়ে পড়াবো, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আমার, ঠিক আছে। গ্রামাটিক্যাল এসপেক্টস বিভিন্ন জিনিস আছে, আমি একটু হচ্ছে ধারণা দেবো একটু পরে। হাতের লেখা হইতেছে, আমি বলতেছি না হাতের লেখা মুক্তার মতো হইতে হবে, আমার বন্ধু জেরিনের খাতা শেয়ার করবো, ওরা দেখলেই মন চায় যে ফুল মার্ক দিয়ে দিই, ভিতরে যাই লেখো, ঠিক আছে। এবং আমরা এক্সপেক্ট করতেছি 45 ইনশাল্লাহ ভালো একটা ক্যাডার আসবে, দেখা যাক। সো আমাদের 45 ব্যাচে ছিল জেরিন আমার বান্ধবী। সো ওই যে আমার হচ্ছে হাতের লেখা যেটা খুবই মুক্তার মতো, জেরিনের মতো হাতের লেখা না হলেও চলবে, বাট স্টিল আমার আমার হাতের লেখা আমি দেখাবো। আমার হাতের লেখা সুন্দর না, আমার হাতের লেখা আমি যেটা কাজ করছি স্পষ্ট করার চেষ্টা করছি। হাতের লেখা ভাই স্পষ্ট করে কিভাবে, আপনারা যারা ইংলিশ লেখেন এইভাবে, তাই না, অনেক এইভাবে লেখেন না, এইভাবে লেখা যাবে না। হাতের লেখা আপনারা আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করবেন এইভাবে লেখার জন্য। মানে একটা লেটার থেকে আরেকটা লেটার যাতে হচ্ছে আপনার কলমের সাথে মিল না, কলম যাতে উপরে উঠে, এই কাজটা হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে। এভাবে না লিখে, এটা হচ্ছে আমি পার্সোনালি করছি, দেখছি যে আমার হাতের লেখা অনেক বেশি গান্দা ছিল। এগুলো হচ্ছে আমি ইউপিএসসির বিভিন্ন ভিডিও দেখতাম, আমার হাতের লেখা গান্দা ছিল, পরেও গান্দাই আছে। কিন্তু হচ্ছে হয় কি, আমার লেখা পড়তে কোনো সমস্যা না, আমি পড়তে পারতেছি, টিচারও পড়তে পারতেছে, কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে। এরপর হচ্ছে আরো কিছু ইস্যু আছে, এগুলো হচ্ছে আপনাদের খাতা দেখে আপনাদেরকে পার্সোনাল গাইডেন্স দিব, যে হচ্ছে আপনার হাতের লেখার এই জায়গাগুলো হচ্ছে আপনি একটু খেয়াল করেন ভাইয়া, তাহলে হয়তো আপনার হয়ে যাবে, ঠিক আছে। আরো আরো ইস্যু আছে, যেমন হচ্ছে আপনার কলম, কলম যত আপনি নিচে ধরবেন আপনার হাতের লেখা কি হবে, হাতের লেখা তত বেশি স্লো হবে, কিন্তু হাতের লেখার হইতেছে হয়তো স্ট্রাকচার বা হচ্ছে লেখার সৌন্দর্যটা বাড়বে। আবার যত হইতেছে হচ্ছে আপনি উপরে ধরবেন, আপনি কলম যত হচ্ছে নিচের থেকে যত বেশি উপরে কলমটা ধরবেন, তত দেখবেন যে আপনি ফাস্ট হবে, হাতের লেখা প্রচুর ফাস্ট হয়ে যাবে।
কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার হাতের লেখা কিছুটা হচ্ছে হলো গিয়ে আপনার খারাপ হয়ে যায়। সো স্লো এবং ফাস্টের ভিতর কলমটা কোন জায়গায় ধরে আপনার একটা সুইটেবল স্পট, আপনার অলরেডি হয়তো সুইটেবল স্পট একটা আছে, বাট আমার একটু হইতেছে আমি আমি একদম আমার হচ্ছে লেখার স্টাইল ছিল আমি একদম নিচে কলমের নিব ধরে আমি লিখতাম, এটা আমার লেখার স্টাইল ছিল আজীবন। ঠিক আছে, কিন্তু আমি বিসিএস এর জন্য আমি কিন্তু উপরে ধরা কলমটা শিখছি 3 মাস 4 মাস ধরে প্র্যাকটিস করে শিখছি। তো আমার হাতের লেখা কিন্তু ওই কারণে ফাস্ট হয়েছে। আমি আগে হতেছে 7-8 মিনিটে এক পেজ লিখতাম, আমি লাস্টে যখন পরীক্ষা দিয়েছি বিসিএস 44 তখন আমি 4 বা 3.5 মিনিটে এক পেজ লিখতে পারতাম। ঠিক আছে, কিভাবে আমি হয়েছে এগুলো কিন্তু আস্তে আস্তে নিজেকে ছোট ছোট জিনিসগুলো ডেভেলপ করে 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 একটা জায়গায় পৌঁছানো। ওই যে আমি প্রথম দিন বলছিলাম না বিরাট কোহলি একটা ক্যাচ ধরতে পারে, মনে হয় ইজি ক্যাচ ধরছে, ওইটাই হতেছে যখন হতেছে আমাদের কদুরা হচ্ছে ক্যাচ ধরতে যায় তখন দেখবেন যে হচ্ছে ওই জায়গা পর্যন্ত যাইতেই পারে না। ঠিক আছে, তো পার্থক্যটা কোন জায়গায়, ছোট ছোট জিনিসগুলোতে ডিটেলগুলোতে লক্ষ্য করার জন্য। তো এই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে গ্রুপে, সমস্যা নাই। আর ফাইনালি হচ্ছে প্রেজেন্টেশনগুলো আপনারা বলবো যে হচ্ছে আপনার আপনি চাইলেই নিম্নে বিষয়টি বর্ণনা করা হলো ওই জায়গাটায় আপনি কি করতে পারেন জানেন, নিম্নে বিষয়টি বর্ণনা করা হলো জায়গায় এই হইতেছে হচ্ছে আপনার ভীষণ 2041 এইভাবে হচ্ছে লাগা আপনি ইয়া দিতে পারেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে লাগা ভীষণ 2041-এর মেইন যে এক্সপেক্টগুলো এগুলো হচ্ছে এভাবে গ্রাফিক্যালি দিতে পারেন। বিশাল বড় একটা জায়গা পেজের খেয়ে নিবে, দেখতে সুন্দর লাগবে, নিচে একটা দিলেন চিত্র হচ্ছে ভীষণ বাংলাদেশ ভীষণ 2041, তো বিশাল একটা জায়গা খেয়ে নেবে। আপনার যে এমন না যে এই গ্রাফ আঁকতে আপনার অনেক বেশি সময় লাগছে, বরঞ্চ আপনি বাংলা লিখে যতটুকু জায়গা ফিল আপ করতে এরকম একটা গ্রাফ দেওয়ার কারণে বা এরকম একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের কারণে আপনার অনেকটুকু জায়গা হচ্ছে আপনি হুদাই হচ্ছে খেয়ে দিচ্ছেন, এবং টিচারও হচ্ছে দেখলো যে না অনেক ভালো করে লিখছে, এবং নাম্বারও এগুলোতে বেশি পাওয়া যায়। এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কিছু ডাটা, এরপর হচ্ছে আপনার মনে করেন যে বার চার্ট, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। অর্থনৈতিক সমীক্ষা নতুন যেই ইয়াটা বের হবে সেটা বের হোক, এরপর আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো খুব ভালো একটা ইয়া হবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ইনশাল্লাহ আপনাদের একটা বেসিক হয়ে যাবে। ঠিক আছে, So এই আর কি মোটামুটি আমাদের ইস্যু। যেটা বলছিলাম যে গ্রামাটিক্যাল এসপেক্ট নিয়ে আমি আলোচনা করব, একটু যদি আমি ধারণা দিই, গ্রামাটিক্যাল এসপেক্টে আমি আপনাদেরকে 6টা জিনিস হচ্ছে করতে বলবো। ঠিক আছে, আজকে থেকে এই জিনিসগুলো ফলো করার চেষ্টা করবেন। প্রথম জিনিস হইতেছে অ্যাভয়েড ইউজিং পুর ভোক্যাবস। ঠিক আছে, পুর ভোক্যাবস হচ্ছে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। যেমন আপনার ওই যে ভেরি গুড ডিসিশন এইসব বলা যাবে না, আপনাদের কি স্প্লেন্ডিড, টেরিফিক, টপ নচ, এক্সিলেন্ট, ম্যাগনিফিসেন্ট, আপনার ফ্যাবুলাস, এই টাইপের ওয়ার্ড ইউজ করা লাগবে। ভেরি ব্যাডের জায়গায় হরিবল বা হরিফিক, ঠিক আছে, ডিস্ট্রেসিং, অফুল, আউটরেজাস, টেরিবল, এই টাইপের ওয়ার্ড ইউজ করা লাগবে। তাই না, আমার কাছে হচ্ছে এরকম হচ্ছে আমি একটা লিস্ট দিব আপনাদেরকে, আমার কাছে আছে। ঠিক আছে, আপনার অ্যাডভান্স অ্যাডজেক্টিভস ফর রাইটিং, আমার নিজে তৈরি করা এটা। এইখানে দেখেন আমি হচ্ছে গুডের বদলে কি কি সিনোনিম ইউজ করা যায়। এই গুড ওয়ার্ডটা আজকে থেকে আমরা ইউজ করবো না, ব্যাড ওয়ার্ডটা আজকে থেকে আমরা ইউজ করবো না, বিগ ওয়ার্ডটা আজকে থেকে আমরা ইউজ করবো না। আমরা কি দিব, ইনরমাস লিখবো, জাইগান্টিক লিখবো, স্পেশাস লিখবো, ভাস্ট লিখবো, তাই না। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা এই টাইপের জায়গায় নেসেসারি, এইসব হচ্ছে নুব ইংলিশের জায়গায় আমরা কি লিখবো, আমরা হচ্ছে নোটওয়ার্দি, প্রমিনেন্ট, প্যারামাউন্ট, সেলিয়েন্ট, এইসব হচ্ছে কথাবার্তা লিখবো। তাই না, আমার কাছে হচ্ছে লিস্ট তৈরি করা আছে, এটা আপনার সাথে শেয়ার করবো এখন। তো এই কাজগুলো যদি আজকে থেকে আমরা ছোট ছোট করে শুরু করি, 2.5 মাস অনেক টাইম, অনেক অনেক ভালো আপনি ফ্রি হ্যান্ড রাইটিং হয়ে যাবেন। ঠিক আছে, এই গেল এক। 2 নাম্বার কি, 2 নাম্বার হইতেছে অ্যাকুরেসি, রেঞ্জ এবং গ্রামার। এই জিনিসটাতে আমরা আরেকটু কাজ করব, যেহেতু ইদানিং গ্রামাটিক্যাল প্রবলেম হইতেছে প্যাসেজে চলে আসে 30 মার্কের, তাই না। 30 মার্কের যেহেতু প্যাসেজে চলে আসতেছে, তো সেই জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই গ্রামাটিক্যাল কিছু হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, কিছু বানানের ইস্যু আছে, কিছু হচ্ছে আপনার টেন্সের ইস্যু আছে। এই জিনিসগুলোতে হচ্ছে আমাদের একটু ফোকাস দিতে হবে। আমাদের ম্যাক্সিমামই হচ্ছে আমরা কিছু সিলি মিস্টেক করি, এগুলো নিয়ে হয়তো আমাদের ক্লাস নেবে মাহতাব ভাই হয়তো নিতে পারে, বা আরও আছে আমাদের প্রফেশনাল ইয়া আছে। সো তারা হচ্ছে আপনাদেরকে গ্রামাটিক্যাল, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তারা তো হচ্ছে আপনার ভার্সিটি অ্যাডমিশনে আসলে ইংলিশ গ্রামার টাইপের অ্যাডমিশন তারা পড়ে নাই। সো তারা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো ভালো ইংলিশ ভালো বুঝে মুভি সিরিজ দেখতে দেখতে, কিন্তু অনেক ক্ষেত্রে গ্রামাটিক্যাল অনেক আসলে ল্যাকিংস থেকে যায়। তো এই জায়গাগুলোতে একটু কাজ করতে হবে। ঠিক আছে, 3 নম্বর যে জিনিসটা সেটা হইতেছে ভাইয়া, আমরা সেন্টেন্সের লেন্থটা একটু ছোট বড় করে হচ্ছে, মানে আপনারা একটা ভালো রাইটারের লেখা পড়বেন, মনে করেন যে টানা, মনে করেন যে কয়েকটা ছোট বাক্য টানা, মনে করেন যে বড় বড় বাক্য, এগুলো যদি হয় খুবই মনোটোনাস লেখা হয়, তাই না। তো এইখানে দেখেন যে ফার্স্টলি চিলড্রেন ওয়াচ টু মাচ টিভি, ইটস ব্যাড ফর দেয়ার হেলথ, ইট ক্যান মেক দ্যাম অ্যাডিক্টেড, দে উইল স্পেন্ড টু মাচ টাইম। এইটার জায়গায় আপনি কি করবেন, ফার্স্টলি চিলড্রেন ওয়াচ টু মাচ টিভি হুইচ ইজ ব্যাড ফর দেয়ার হেলথ। ঠিক আছে, এই যে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলেন, দিস হ্যাবিট ক্যান কজ দেম টু বিকাম অ্যাডিক্টেড, রেজাল্টিং ইন স্পেন্ডিং টু মাচ টাইম ইনডোরস অ্যান্ড দাস গেটিং ফ্যাট। সো এই যে একটু ছোট বড় জিনিস ইয়া করা, লেখা মানে সেম জিনিসই কিন্তু দুইটা, কিন্তু হচ্ছে লেখা পড়ে ভালো লাগা, বা টিচার হচ্ছে আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ থেকে শুরু করে আপনি যে হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব ধরনের বাক্য ইউজ করতে পারেন। আপনি একটা বড় বাক্য লিখতে পারেন, এরপর একটা ছোট বাক্য লিখতে পারেন। সো আপনি আপনার রেঞ্জ
যত বেশি হচ্ছে আপনি শো করবেন তত আপনি ভালো একটা মার্ক ক্যারি করে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, না হলে হইতেছে হচ্ছে ম্যাক্সিমাম যারা নুব টাইপের ইংলিশ লেখে তাদের খাতা আপনি পড়লে বুঝতে পারবেন তারা নুব। তারা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে যে এই ছোট 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 সিম্পল সেন্টেন্সে লেখে তারা। ঠিক আছে, তো এই নুব টাইপের ইংলিশ থেকে আমরা একটু বেরিয়ে আসবো, নিজেকে হচ্ছে একটু এক্সপ্লোর করব, একটু টাইম দেবো নিজের পিছনে, ইনশাল্লাহ একটা ভালো একটা ইয়া হয়ে যাবে। আর এছাড়া হচ্ছে আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়তে হবে, আমি দিব। রিটেনের জন্য হচ্ছে স্মার্ট ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এই শিটটা হচ্ছে আমার বানানোর কাজ চলতেছে। অ্যাডভান্স অ্যাডজেক্টিভের শিট দিব, পারফেক্ট কিছু হচ্ছে লিঙ্কার্স ইউজ করতে হবে। ঠিক আছে, পারফেক্ট লিঙ্কার্স কি জিনিস এখানে খেয়াল করেন। আপনি মনে করেন যে লিখতেছেন লিখতেছেন, জাস্ট হচ্ছে লিখেই গেছেন, কিন্তু লেখার তো একটা ফ্লো আছে, তাই না? লেখার ফ্লোটা ডিপেন্ড করে কিসের উপর? লিঙ্কার্সের উপর। এবং আপনি যত ভালো লিঙ্কার্স ইউজ করতে পারবেন, আপনি নর্মাল লেখা মনে হবে আল্লাহ কত সুন্দর করে লিখছে, এত সুন্দর ইংলিশ পারে ছেলেটা, আপনি লিখছেন নর্মাল লেখায়। ঠিক আছে, অ্যাডিং ইনফরমেশন, আপনি একটা জিনিসের সাথে কিছু জিনিস অ্যাড করতে চান, ফার্দার মোর, অ্যাডিশনালি, ইন অ্যাডিশন, মোর ওভার, নট অনলি বাট অলসো, এটা হচ্ছে আপনি লিঙ্কার্স ইউজ করতে হবে। আপনি একটা এক্সাম্পল দিতে যাচ্ছেন, ঠিক আছে, উই সি দ্যাট, এইসব ফালতু কথাবার্তা লেখা যাবে না। ঠিক আছে, ফর এক্সাম্পল এইসব কথাবার্তা লিখতে হবে, আপনি লিখবেন কি ফর ইনস্ট্যান্স, টু ইলাস্ট্রেট, ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস, এই টাইপের হচ্ছে লাগে আপনার সেন্টেন্স ইউজ করতে হবে। ঠিক আছে, আপনি মনে করেন যে একটা যুক্তি দিয়েছেন, পরে পাল্টা যুক্তি দিবেন যে এই জিনিসটা হইতেছে যার কারণে এই হইলো, কিন্তু এটাও অনস্বীকার্য যে আমাদের এইটাও হইতেছে। এরকম যে আপনার হচ্ছে কন্ট্রাস্ট ইউজ করবেন, কন্ট্রাস্ট ইউজ করতে হলে অন দ্য আদার হ্যান্ড, অলদো, অল্টারনেটিভলি, ইন স্পাইট অফ, ঠিক আছে, নেভারদালেস, এই টাইপের হচ্ছে আপনার কিছু অ্যাডভান্স লিঙ্কার্স হচ্ছে আপনার ইউজেস জানতে হবে এগুলো। ঠিক আছে, আপনি যদি ফাইনালি যখন হচ্ছে আপনি, আপনার টিচার কিন্তু লাস্টে হচ্ছে আমাদের কনক্লুশনটা ম্যাক্সিমামেরই খারাপ হয়, হ্যাঁ, কিন্তু আমি পার্সোনালি মনে করি কনক্লুশনটা খুব ভালো দেওয়া জরুরি। কনক্লুশনটা ভালো করতে হলে কি করতে হবে? আপনি এই টাইপের হতেছে কনক্লুশনে গিয়ে যে টু সাম আপ ইন এসেন্স, ঠিক আছে, বাই অ্যান্ড লার্জ, টু রিস্টেট, অল থিং কনসিডার্ড, এভরিথিং, অল থিং কনসিডার, অথবা হচ্ছে এভরিথিং কনসিডার্ড, আমরা এটা বলতে পারি। ফাইনালি অ্যাজ স্টেটেড প্রিভিয়াসলি, এইসব হচ্ছে কথাবার্তা আমি এনে খুব সুন্দরভাবে একটা কনক্লুশন আমি টেনে দিব। ঠিক আছে, বা মনে করেন যে আমার কোনো একটা অপিনিয়ন দিতে হইলে আই কনকার, ঠিক আছে, ইন মাই অপিনিয়ন, এই টাইপের হচ্ছে লাগা আপনার সাম লিঙ্কার্স আপনাদের মাঝে মধ্যে অ্যাড করে করে যদি আপনি বাংলা ইংলিশ লিখতে পারেন, আপনার নর্মাল ইংলিশে আসলে অনেক অনেক বেশি হচ্ছে আপনার ভালো লাগে দেখতে। ঠিক আছে, আর এর পাশাপাশি তো হচ্ছে আপনাদের নুব টাইপের ইংলিশ একটু ভালো করার জন্য এই টাইপের কিছু শিট হচ্ছে আমরা প্রোভাইড করব। ঠিক আছে, সো মোটামুটি আমার সাথে যে জার্নিটা হবে আপনাদের হয়তো এরকম যাইতে পারে। So আপনাদের হচ্ছে একটু ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, আপনারা হয়তো এরকম হচ্ছে বাচ্চাদের মধ্যে এরকম পেন নেবেন না। হোপফুলি অনেক কিছুই হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, জিনিসগুলো অত বেশি জটিল কিছু না। ঠিক আছে, সো একটু ধৈর্য ধরে হচ্ছে থাকতে হবে। ঠিক আছে, তো মোটামুটি আমার প্রেজেন্টেশন শেষ, শেষ করে দেবো।